Okay. So you all know that this is our seventh free live class of this free course, and in this class, I'm going to talk about practical use of preposition as well as reading and conversation practice. প্রথমত যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা প্রিপোজিশনকে সঠিকভাবে ব্যবহার করতে পারি একটা বাক্যে। দেখেন, আমি প্রথম দিন থেকে আপনাদের যে ক্লাসগুলো নিয়ে আসছি, আমি একদম ফার্স্ট ক্লাসে দেখিয়েছিলাম। এগুলো আপনার প্রত্যেকটা ক্লাসে রেকর্ডেড ক্লাস ইউটিউব চ্যানেল বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিংক দেওয়া আছে, আপনারা পাবেন। So how can we start our spoken English learning journey? Then introduction and identification of part of speech. How can we make long English sentences? Practical use of tense, practical use of modal and semi-modal auxiliary verbs, practical use of passive voice, how to give a presentation in English on a certain topic without any grammatical mistakes. যাই পড়াই না কেন আমি, সেটা রাইটিং এর জন্য হোক বা স্পিকিং এর জন্য হোক, এই যে প্রেপোজিশন, এই যে একটা টপিকস, এইটা কিন্তু আমাদের জানতে হয়। আপনি যে কোনো একটা বাক্য লিখতে যান বা বলতে যান, মোস্ট অফ দ্য টাইম প্রত্যেকটা বাক্যেই আমাদের কমনলি প্রেপোজিশনের ব্যবহার করতে হয়। এবং এই প্রেপোজিশনকে যদি সঠিক জায়গায় আপনি ইউজ করতে না পারেন বা ব্যবহার করতেই না পারেন, আপনার একটা সেন্টেন্স বা বাক্য কখনো পরিপূর্ণ হয় না, খাপছাড়া খাপছাড়া মনে হবে, একটার সাথে আরেকটা ওয়ার্ড কানেক্টেড হয় না। এজন্যই আমি আজকে এই প্রেপোজিশনের ব্যবহারটা দেখাচ্ছি। যাদের এই প্রেপোজিশনের ব্যবহার নিয়ে প্রবলেম হয়, আজকের এই ক্লাসে লাস্ট পর্যন্ত থাকলে আমি এতটুকু বলতে পারি, এটা একদম প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে শিখিয়ে দিব। এই প্রেপোজিশন নিয়ে আপনাদের আজকের পর থেকে কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রেপোজিশনের ব্যবহার সঠিকভাবে করতে পারবেন। এটা কমপ্লিট হলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইংলিশে আমরা রিডিং প্র্যাকটিস করতে পারি। এই রিডিং প্র্যাকটিসটা আমাদের জন্য অনেক দরকার, কারণ ইংলিশে আমরা অনেকেই প্যাসেজ রিড আউট করি, প্যাসেজ পড়ি, বাট অ্যাকচুয়াল অর্থ বা অ্যাকচুয়াল মিনিং বুঝি না। তো একটা সেন্টেন্স কিভাবে অ্যানালাইসিস করতে হবে, কিভাবে যে কোনো একটা ইংলিশ সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল বাংলা মিনিং বের করা যায়, একটা বাক্যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, কোন টেন্সে লেখা আছে, কোথায় ফ্রেজ বা ক্লজের ব্যবহার আছে, এগুলো ইন ডিটেলসে বুঝিয়ে দিব। এইখান থেকে আপনার রিডিং স্কিল, প্রোনাউন্সিয়েশন, ভোকাবুলারি স্কিলের ডেভেলপমেন্ট আপনি পাবেন। এটা ক্লাসটা করেন লাস্ট পর্যন্ত বুঝতে পারবেন। এরপর যদি সময় থাকে, আমি আজকেও একটা কনভারসেশন প্র্যাকটিস করাবো। যারা রেগুলার ফ্রি লাইভ ক্লাসগুলো করছেন, আপনারা জানেন প্রত্যেকটা ক্লাস শেষে আমি এই কনভারসেশন গুলো একটু একটু করে দেখাচ্ছি আপনাদের প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্টের জন্য। তো যাই হোক, আগে আমরা প্রেপোজিশনের এই জায়গাটা থেকে শুরু করি। আর আমি আরেকবার বলে রাখলাম, আগামীকাল থেকে পেইড কোর্সের ক্লাস শুরু। যারা ভর্তি হতে চান এখনো পর্যন্ত ভর্তি হতে পারেন। এখানে দুইটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে সেন্ড মানি করে জানাবেন। 2000 টাকা কোর্স ফি, 1000 টাকা অ্যাডভান্স করে ক্লাস শুরু করতে পারবেন। তো এটা নিয়ে পরে কথা বলবো, আমরা আমাদের আজকের ক্লাসটা আগে দেখি, বোঝার চেষ্টা করেন। প্রথমত যে বিষয়টা নিয়ে কথা বলবো, প্রেপোজিশনের ব্যাকগ্রাউন্ডটা আপনাকে বুঝতে হবে যে এটা আসলে কি। দেখেন কি বলছে, প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রেপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। বিষয়টা কি? প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। খুব ভালোভাবে বোঝেন এখানে কি বলছে, যে প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অর্থাৎ যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে, মূলত তাকেই প্রেপোজিশন বলা হয়। প্রেপোজিশনটা কি? এমন কোন শব্দ যে শব্দটা একটা বাক্যের নাউন অথবা প্রোনাউনের পূর্বে বসে। পূর্বে মানে আগে বসে, এবং সেটাকে আমরা প্রেপোজিশন বলি। এখন একটা জিনিস বোঝেন, এই প্রেপোজিশনকে বলছে বাক্যের অলংকার। অলংকার মানে অর্নামেন্ট। মনে করেন একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে, একটা মেয়েকে আপনি যদি সাজান, সিনেমার নায়িকা বা নতুন বউকে সাজায় না, হাতে চুড়ি, কানের দুল, নাকের নলক, সুন্দর শাড়ি পরালে দেখতে যেমন সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে আপনি যদি প্রেপোজিশনের ব্যবহার করেন, ওই সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যকে অলংকৃত করে, গর্জিয়াস করে, ডেকোরেট করে। তাহলে প্রেপোজিশনকে যদি আপনি ব্যবহার না করেন, তাহলে কি হয়? একটা বাক্য প্রপার ওয়েতে অর্গানাইজ হয় না। একটা সেন্টেন্সের ভিতরে যে শব্দগুলো থাকে, একটার সাথে একটা ওয়ার্ড কানেক্টেড হয় না, ওয়ার্ড গুলো খাপছাড়া খাপছাড়া মনে হবে, যেটা অলরেডি আমি আপনাদেরকে বললাম। এই এই জন্য দেখেন, এই প্রেপোজিশনের সঠিক ব্যবহারটা আমাদেরকে জানতে হবে। হি গোস টু স্কুল, এই টু আমার প্রেপোজিশন। উই লিভ অন রাইস,
এই অন প্রেপোজিশন, আই কাম ফ্রম ইউকে, এই ফ্রম এই ওয়ার্ডটা আমাদের প্রেপোজিশন। এখন দেখেন এইখানে প্রেপোজিশনস ডিকশনারি নামে আমি একটা পার্ট রেখেছি, অর্থাৎ প্রেপোজিশনাল ওয়ার্ড গুলোর অ্যাকচুয়াল মিনিং কি বা ঠিক কোন সেন্সে ব্যবহৃত হয়। এদের অ্যাকচুয়ালি ওই ধরনের কোনো নির্দিষ্ট অর্থ হয় না, বাট মেইনলি কোন ধরনের অর্থ দিয়ে থাকে বা কোন সেন্সে ব্যবহৃত হয় সেটা আমি এখানে দিয়েছি। আগে এইটা নিয়ে একটু আলোচনা করব, তাহলে বিষয়টা অনেক ইজি হয়ে যাবে আপনাদের জন্য। এরপরে এইখানে 30টা প্রেপোজিশনের ইন ডিটেলস ব্যবহার দেওয়া আছে, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এবং এই 30টাও যদি কেউ মনে রাখতে না পারেন, 12 থেকে 13টা প্রেপোজিশন যেগুলো মোস্ট ইউজফুল আমি আবার আলাদা করে দিয়েছি। অর্থাৎ ওই 12টা প্রেপোজিশনের সঠিক ব্যবহার জানলেও আপনার রাইটিং বা স্পিকিং আপনি অনেক ভালোভাবে চালিয়ে যেতে পারবেন। তো এই জন্য বলছি লাস্ট পর্যন্ত থাকবেন এই ক্লাসটিতে, আশা করি আপনার এই সময়টা বৃথা যাবে না, অনেক ভালোভাবে ল্যাঙ্গুয়েজটাকে আপনারা ডেভেলপ করতে পারবেন। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি, যদি আপনি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, যদি বিষয়গুলোকে বুঝতে পারেন। তো তাহলে আগে আমি প্রিপজিশনস ডিকশনারি যেটা, এইটা নিয়ে একটু কথা বলি, এইটার উপরে আমি একটু ফোকাস দেই। সবাই একটু এইখানে মনোযোগ দিবেন, খুব ভালোভাবে বুঝবেন, প্রত্যেকটা বিষয় ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। দেখেন প্রথম যে ওয়ার্ড সেটা হচ্ছে টু। এটা মোস্ট ইউজফুল, মোস্ট কমন একটা ওয়ার্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজে। ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আপনি মনে করে দেখেন যে এই টু এর ব্যবহার হয়। তো অ্যাজ আ প্রেপোজিশন এই টু কে আমরা কিভাবে ইউজ করছি, এখানে টু এর ব্যবহার বলা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট দিকে যাওয়া বোঝাতে মূলত টু প্রেপোজিশনের ব্যবহার হয়। কিসের কথা বলবো? কোন একটা দিকে, কারো প্রতি বা পর্যন্ত। যেমন সে বাজারে যাচ্ছে, এটা যদি আমি ইংলিশে করতে বলি আপনাকে ট্রান্সলেট, আপনি কিভাবে করবেন? যে হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে, এই কথাটা আপনার ইংলিশে কি হবে? হি ইজ গোয়িং টু মার্কেট, সে বাজারে যাচ্ছে। কথাটা বোঝেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। আমি যদি বলি আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল, এরকম হয় না? এখন দেখেন এখানে কারো প্রতি বা পর্যন্ত বোঝাতে আবার টু বসে, অর্থাৎ কোনো ব্যক্তির কাছে আসা যাওয়া বোঝালেও টু প্রেপোজিশনের ব্যবহার হয়। যেমন হি কামস টু মি, সে আমার কাছে আসে, এরকম এই জায়গাটাতে টু এর ব্যবহার হয়। এটা হচ্ছে টু এর মেইন ব্যবহার, এটা ছাড়াও আরো অনেকগুলো ইউজ আছে যেটা আমি দেখাচ্ছি। বাট মেইনলি টু প্রেপোজিশন কারো প্রতি বা পর্যন্ত অথবা কোনো একটা দিকে যাওয়া বোঝাচ্ছে। একটু ওয়েট করেন, ধৈর্য ধরেন, আমি সবই ইন ডিটেলসে বুঝাবো। এইখানে দেখেন আরেকটা প্রেপোজিশন আছে, আমাদের একটার সাথে একটা কম্পেয়ার করতে হয়, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়। সেটা হচ্ছে টুয়ার্ডস। এবং এই জায়গাটাতে কি লেখা আছে দেখেন, অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস এর ব্যবহার হয়। মানেটা কি দেখেন, মনে করেন আপনি সারাদিন বাড়িতে শুয়ে আছেন, প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করেন। একটা ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিক্যালি বুঝতে না পারলে কখনোই ডেভেলপ করা যায় না। আমি যদি এটা গতানুগতিক ধারায় পড়িয়ে যাই আপনাদের, আর আপনারাও যদি জাস্ট ওইভাবেই দেখে যান, কোনো কাজ হবে না। রিয়েল লাইফের সাথে অ্যাডাপ্ট করতে হবে। তো টুয়ার্স, মনে করেন আপনি সারাদিন বাসায় শুয়ে আছেন, এখন আপনার বিকাল বেলা একটু বাইরে বের হতে মন চাচ্ছে, আপনার মনে হচ্ছে যে আমি সারাদিন শুয়ে আছি, আমার বোরিং লাগছে, আমি যদি একটু বাইরে থেকে ঘুরে আসতে পারতাম, আমার ব্রেনটা ফ্রেশ হতো, আমার হয়তো ভালো লাগতো। এখন সেই মনটা করে আপনি আপনার বাড়ির পাশে মনে করেন একটা পার্ক আছে বা একটা খেলার মাঠ আছে বা একটা মার্কেট আছে, আপনি সেখানে যাবেন। তো আপনি যে জায়গাটাতে যেতে চাচ্ছেন সেই জায়গাটায় যাওয়ার ইচ্ছা আপনার অতটা নেই। মানে আপনি বাসায় শুয়ে আছেন সারাদিন, আপনার আর বাসায় ভালো লাগছে না, তাই আপনি বের হচ্ছেন। এখন মনে করেন আপনার আম্মুকে আপনি বলছেন, আমরা এইভাবে কথা বলি না, যে মা আমি একটু স্কুলের দিকে যাচ্ছি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আমি একটু পার্কের দিকে যাচ্ছি। এই যে দিকে যাচ্ছি, তার মানে কি ওই যাওয়াটা আমার ফিক্সড না। আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে আমি ঠিক পার্ক পর্যন্ত যাব কিনা। আমার বাসায় বসে থাকতে ভালো লাগছে না, তাই আমি বের হচ্ছি। আমি কি বলছি? আমি একটু পার্কের দিকে যাচ্ছি, এরকম কথা আমরা বলি না? ওই পার্ক পর্যন্ত আমি যেতেও পারি, নাও পারি, আমার ভালো না লাগলে মাঝপথে ফিরেও আসতে পারি। এই জায়গাটাতে টু এর পরিবর্তে ইনস্টেড অফ টু ইউ হ্যাভ টু ইউজ টুয়ার্ডস। ফর এক্সাম্পল, আম গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট। এই এই দুইটার পার্থক্য কি তাহলে?
যে হি ইজ গোয়িং টু মার্কেট মানে কি সে বাজারে যাচ্ছে, অর্থাৎ এটা নির্দিষ্ট গন্তব্য, এই বাজারেই যাচ্ছে। আর আপনি যখন বলছেন হি ইজ গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট বা আই এম গোয়িং টুয়ার্ডস দ্য মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছি, অর্থাৎ ঠিক বাজার পর্যন্ত যাব কিনা আমি জানি না। এইভাবে একটার সাথে একটাকে কম্পেয়ার করতে হয়। এই হচ্ছে টু এবং টুয়ার্ডস এর প্র্যাকটিক্যাল ইউজ। এরপর দেখেন অ্যাট, এটার অনেকগুলো ব্যবহার আছে, বাট মেইনলি দুইটা জায়গায় এটার ব্যবহার হয়ে থাকে। সেটা হচ্ছে প্লেস অ্যান্ড টাইম ইন্ডিকেট করতে। তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাট প্রেপোজিশন বসে। এছাড়া সার্টেন টাইম, নির্দিষ্ট সময়ের আগে। সার্টেন টাইম বলতে ঘড়ির কাঁটা, একটা দুইটা তিনটা চারটা, যেমন এই যে আমি আপনাদের ক্লাস নিচ্ছি, এই ক্লাস নেওয়ার আগে আমি যদি আপনাদেরকে নোটিশ দেই যে আমি আপনাদের আজ রাত 10টায় ক্লাস নিব, এই কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো? দেখেন, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. এই যে সার্টেন টাইম 10 p.m. এর আগে আমি অ্যাট বসালাম, এইখানেই মূলত অ্যাট প্রিপোজিশনের ব্যবহারটা হয়ে থাকে। এছাড়া কি বলছি, কোন একটা প্লেস বা জায়গা, এবং এটা তুলনামূলক ছোট জায়গা হয়, যেমন বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, ভিলেজ, উপজেলা, or any kinds of auditorium, হ্যাঁ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যাংক, অফিস, কোর্ট। Before this you have to use at as a preposition। ঠিক আছে, ছোট জায়গায় মূলত প্লেস বা জায়গাকে ইন্ডিকেট করতে অ্যাট এবং ইন এই দুইটা প্রেপোজিশনের ব্যবহার হয়। তুলনামূলক বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। আবার যদি মনে করেন হি লিভস ইন ঢাকা, ঢাকা একটা ক্যাপিটাল, সো এই ঢাকার আগে আমরা ইন বসাতে পারি। কিন্তু যদি আবার দুইটা জায়গার কম্পেয়ার করা থাকে, তাহলে ছোটটার আগে অ্যাট বসাতে হয়। যেমন আমি যদি বলি সে বাংলাদেশের ঢাকায় বাস করে, এইটা এইভাবে লেখা যায়, হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। তো এইভাবে এদের ব্যবহারটা মূলত আমাদের হয়ে থাকে। বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। তাহলে কি বললাম, সার্টেন টাইমের আগে অ্যাট বসে, সে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ে যায়, হি গোস টু ইউনিভার্সিটি অ্যাট 10 a.m. এইভাবে। এরপর দেখেন ইন, মাস বা বছর, এটা একটা পাওয়ারফুল প্রেপোজিশন, মনে রাখবেন এটার অনেকগুলো সেন্স, একটা পাওয়ারফুল প্রেপোজিশন। মাস বা বছর কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয় বা কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। এক নাম্বার ব্যবহার কি বলছি, মান্থ অর ইয়ার্স। ফর এক্সাম্পল, হি ওয়াজ বর্ন ইন 1995, সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল। এরকম যে কোনো একটা সালের আগে আমার কিন্তু ইন প্রেপোজিশন বসে। অথবা হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল। এই জায়গাগুলোর আগে আমার কিসের ব্যবহার হয়, প্রেপোজিশন ইন। কোনো বড় স্থান, কোনো ভাষা বা বিষয়। তাহলে বড় স্থান বলতে ওই যে বললাম হি লিভস ইন বাংলাদেশ। কোন ভাষা বা বিষয় বলতে, দেখেন আমি যদি বলি সে বাংলায় একটা কবিতা লিখেছিল, হি রোট আ পোয়েম ইন বেঙ্গলি। দেখছেন, হি রোট আ পোয়েম ইন বেঙ্গলি। আবার আমি যদি বলি সে ইংরেজিতে কথা বলে, হি স্পিক্স ইন ইংলিশ। তাহলে এই যে সাবজেক্ট অর ল্যাঙ্গুয়েজ, এর আগে আমার কি বসছে, ইন অ্যাজ আ প্রেপোজিশন। অর্থাৎ এই জিনিসটা একটু বোঝেন, মাস বা বছর, আবারও বলছি মান্থ অর ইয়ার্স, কোনো বড় জায়গা, কোনো ভাষা বা বিষয়, এদের আগে ইন প্রেপোজিশনটা বসে। এখন আপনাকে একটা বিষয় আমি বলি, আমাদের অনেকেরই এই সেলফ ইন্ট্রোডাকশন দিতে হয় বিভিন্ন প্রেজেন্টেশন, বিভিন্ন ভাইভাতে। এখন মনে করেন আপনার কোনো এক্সামিনার যদি আপনাকে একটা কোশ্চেন করে যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, বা আপনি কোন কলেজ থেকে কোন সাবজেক্টে পড়াশোনা করছেন, আপনি ইংলিশে বলতে পারবেন যে আমি এই বিশ্ববিদ্যালয় থেকে এই সাবজেক্টে অনার্স বা মাস্টার্স সম্পন্ন করেছি। অথবা রাইট নাও কেউ কোন একটা জায়গায় পড়তেছেন, কলেজে বা ইউনিভার্সিটিতে, তো আপনি কি বলতে পারবেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে অনার্স পড়তেছি, এটা ইংলিশে কি হবে? এগুলো অনেকেই বলতে পারে না, অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টস এটা বলতে পারে না।
সঠিকভাবে প্রেপোজিশনের ব্যবহার না জানার কারণে খাপছাড়া হয়ে যায়। কিভাবে বলে জানেন? আই এম স্টাডিং ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা। সো এই ডিপার্টমেন্ট অফ ইংলিশ, ইউনিভার্সিটি অফ কুমিল্লা, কোনো টাইম টেবলে ঠিক আছে প্রেপোজিশনের ব্যবহার হয়েছে? হয়নি। তো এটা সঠিকভাবে কি করে করবেন? সাবজেক্টের আগে ইন প্রেপোজিশন বসাবেন, ওই প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনের আগে অ্যাট প্রেপোজিশন বসাবেন। আমি যদি বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স কমপ্লিট করেছি বা মাস্টার্স কমপ্লিট করেছি, এটা ইংলিশে কি বলবো? আই হ্যাভ কমপ্লিটেড, আই হ্যাভ কমপ্লিটেড এম এ ইন ইংলিশ, ইন ইংলিশ। I have completed MA in English. MA মানে মাস্টার্স অফ আর্টস, তাই না? ইন ইংলিশ। এবার একটা জায়গা থেকে যখন আপনি সম্পন্ন করেছেন, অর্থাৎ ওই জায়গা থেকে আপনি বের হয়ে গেছেন, তখন আপনি ফ্রম এর ব্যবহার করবেন, যে ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। আপনি যদি বলেন আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি, আপনি কথাটা এইভাবে বলতে পারেন, আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন ইন ইংলিশ ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা। অর্থাৎ এই যে ইংলিশ, এটা একটা সাবজেক্ট, এর আগে আপনি ইনের ব্যবহার করছেন। কিন্তু আপনি রাইট নাও কোন একটা প্রতিষ্ঠানে পড়ছেন, তাহলে আপনি কিভাবে বলবেন? তাহলে আপনি আই স্টাডি বা আই এম স্টাডিং, অনেকে এরকম ভাবে বলেন। মনে করেন আপনি ঢাকা কলেজে পড়েন, এখন আপনি যদি বলেন আই এম স্টাডিং ইন ইংলিশ অ্যাট ঢাকা কলেজ, এটা কি আমার হবে? আপনি যখন দেখেন আই এম স্টাডিং ইন ইংলিশ, আই এম স্টাডিং ইন ইকোনমিক্স ইন ঢাকা কলেজ, ঢাকা বা অ্যাট ঢাকা কলেজ, ঢাকা কলেজ, অনেকে এইভাবেও বলে। বাট এখানে এইভাবে বললে ভুলটা কোথায় জানেন? এই যে আপনি ইংলিশে ঢাকা কলেজে পড়ছেন, বাট আপনি অনার্স পড়ছেন না মাস্টার্স পড়ছেন না ইন্টার পড়ছেন, মানুষ বুঝবে কিভাবে পড়াশোনা ঠিক কোন লেভেলে আছেন? অনেকে কিন্তু এইভাবে বলে আই স্টাডি ইন ইকোনমিক্স অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। তো কি পড়ছেন সেখানে? ইভেন এটা হয়তো বাংলাদেশের মানুষ বুঝতে পারে, বাট বাইরের কান্ট্রির ইউরোপিয়ান বা আমেরিকান যে কোনো একটা পার্সনের সঙ্গে যদি আপনি কথা বলেন বা স্পিকিং করেন, সে যদি আপনার কাছে জিজ্ঞাসা করে, তখন এইভাবে বললে তো বুঝবে না। সব দেশের এডুকেশনাল লেভেল বা সিস্টেম তো এক না। এই জন্য যে সাবজেক্টে আপনি পড়াশোনা করছেন, প্রত্যেকটা সাবজেক্ট একটা প্রোগ্রামের আন্ডারে থাকে, আপনারা জানেন। সেই প্রোগ্রামের নামটা মেনশন করতে হবে, তাহলে বুঝতে পারবে যে আপনি ঠিক কোন লেভেলে আছেন। তাহলে কি বলতে পারেন? মনে করেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স পড়তেছি, তাই আই এম স্টাডিং বি এ অনার্স, আই এম স্টাডিং বি এ অনার্স এইবার ইন ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, ইউনিভার্সিটি অফ ঢাকা। অর্থাৎ প্রতিষ্ঠান থেকে যদি আপনি বের হয়ে যান, তাহলে ফ্রম বসাবেন। বাট রাইট নাও আপনি সেই জায়গাটাতে পড়াশোনা করছেন, ওই প্রতিষ্ঠানের আগে অ্যাট প্রেপোজিশন ইউজ করবেন। ঠিক আছে? তাহলে আপনি যদি বলেন আমি পলিটিক্যাল সায়েন্সের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স করতেছি, তাহলে আপনি কি বলবেন? আই এম স্টাডিং বিএসসি, অর্থাৎ ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স ইন পলিটিক্যাল সায়েন্স অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। সো এইভাবে আপনি যদি ম্যানেজমেন্টে করেন, তাহলে আই এম স্টাডিং বিবিএ ইন ম্যানেজমেন্ট, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এরপর অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। আপনি ইসে ম্যানেজমেন্টে মাস্টার্স করতেছেন, তাহলে এমবিএ। এইভাবে এই প্রোগ্রামের নামগুলো মেনশন করবেন যখন কেউ আপনার কাছে এডুকেশনাল কোয়ালিফিকেশন জানতে চাইবে। বাট এখানে প্রেপোজিশনের ব্যবহারের কথাটা কি বললাম? সাবজেক্টের আগে ইন বসাবেন এবং ওই প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনের আগে অ্যাট বসাবেন। আমি কি কথাটা ক্লিয়ার করতে পারছি? কি বললাম বুঝতে পারছেন? আর যদি কেউ পড়াশোনা করে বের হয়ে যান, সেখানে আপনি সেই প্রতিষ্ঠানের আগে ফ্রম বসাবেন। ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, গুড। প্র্যাকটিক্যালি বোঝেন, দেখেন এই প্রেপোজিশন আপনি যে কোনো গ্রামার বইতে বের করেন, আপনি পাবেন। দ্যাট ইজ দ্য কমন টপিক। যে কোনো ইউটিউব চ্যানেলে যান, প্রত্যেকটা টিচার শেখাবে এর আগে এই হয়, ওর আগে এই হয়, বাট এরকম রিয়েল এক্সাম্পল কেউ দিবে না আপনাকে।
প্র্যাকটিক্যাল লাইফের সাথে অ্যাডাপ্ট করতে হবে, যেটা আপনাকে একটু দিবে না এইভাবে। বিশ্বাস করেন, আমি প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করি যাতে স্টুডেন্ট এটা রাখতে পারে, এটা নিতে পারে, ধরে রাখতে পারে বিষয়টাকে। এই ধরে রাখতে না পারলে, আমি যদি বলি এই ওভার মানে উপরে বোঝায়, আন্ডার মানে নিচে, বিলো মানে নিচে, বাহাইন্ড মানে নিচে, আমি যদি আপনাকে বলি যে আজকে প্রেপোজিশনের চ্যাপ্টার পড়ে আসবেন, আপনি এইভাবেই পড়বেন। জিনিসটা অ্যাকচুয়ালি কি, ঠিক কোন জায়গায় প্র্যাকটিক্যালি ইউজ হচ্ছে, এটা আমরা জানি না, আমরা শুধু গতানুগতিক ধারায় পড়ে যাই। এই জন্য আমরা এটাকে ধরে রাখতে পারি না, এটাকে কাভার করতে পারি না। বছরের পর বছর যেতে থাকে, আমরা শিখেও শিখতে পারি না, পড়েও শিখতে পারি না। দ্যাট ইজ দ্য থিংস। সো প্র্যাকটিক্যালি শিখতে হবে। এই দেখেন, কেউ কি কখনো এই জায়গাটা ভাবছেন? এই যে আমি দুইটা বাক্য লিখছি, এই দুইটা বাক্য নিয়ে কখনো ভাবছেন? এই যে হি ওয়াজ বর্ন ইন 1995, এখানে আমি বলছি মাসের আগে ইন বসে বা সালের আগে ইন বসে, ঠিক আছে। কিন্তু এই যে ওয়াজ বর্ন, এইটা আমি কেন লিখলাম, এটা কেউ বলতে পারেন? এই যে ওয়াজ বর্ন মানে কি? সে এই সেন্টেন্সের বাংলা বাংলা কি? সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল। তো এটা তো অ্যাক্টিভ সেন্টেন্স, তাহলে জন্মগ্রহণ করেছিল পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে ওয়াজ প্লাস V3, বিআর এর পাস্ট পার্টিসিপল বর্ন, এটা কেন হলো? এটা কেউ বুঝতে পারেন? এটা কেউ জানেন? এটা কিন্তু অ্যাক্টিভ, বাট এখানে প্যাসিভের স্ট্রাকচার দেওয়া কেন? আমি যদি বলি সে 2020 সালে মারা গিয়েছিল, ইংলিশ কি জানেন? হি ডাই মানে মারা যাওয়া, এর পাস্ট ফর্ম ডাইড। পাস্ট ইনডিফিনিট টেন্স এর স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, অর্থাৎ হি ডাইড ইন 2020। কিন্তু যখন আমি একজনের জন্মসাল বলছি, তখন আমি এই ওয়াজ প্লাস V3 কেন বসালাম? ওয়াজ প্লাস V3 কিসের স্ট্রাকচার? পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। প্যাসিভ মানে কি? এমন কোন সেন্টেন্স বা বাক্য যেখানে সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে। তো এই জায়গাটাতে তো ওয়াজ এর বসাইনি, জাস্ট হি ডাইড ইন 2020 দিয়েছি। বাট জন্মগ্রহণ করার ক্ষেত্রে ওয়াজ বর্ন কেন দিলাম জানেন? দেখেন, এই বাক্যগুলো দেখলে খোলা চোখে আপনার মনে হবে না প্যাসিভ। আপনার মনে হতে পারে প্যাসিভ মানে বাই এর ব্যবহার বা আরো কত কি থাকে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে। বাট এখানে তো সাবজেক্ট হি, তাহলে এখানে প্যাসিভের ব্যবহার কেন হবে? মনে হয় না? হি মানে কি? সে জন্মগ্রহণ করেছিল, অর্থাৎ সাবজেক্ট তো অ্যাক্টিভ, সাবজেক্ট কাজ করেছিল। তাহলে আমার প্যাসিভ কেন দিলাম? এর রিজনটা কি বলেন তো? যে কোনো কবি, লেখক, সাহিত্যিক এর জন্মসাল প্রকাশ করতে গেলে, মেনশন করতে গেলে এই প্যাসিভ মেনটেন করতে হয়। বিশেষ করে যারা ইংলিশ লিটারেচারে পড়েন, ইভেন বিসিএস ব্যাংক জব যারা দিবেন, বিভিন্ন জায়গায় কিন্তু আপনার রিটেন ইংলিশেও এটা মেনশন করার প্রয়োজন হতে পারে। একজন কবির জন্মসাল, আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল, ইংলিশটা কি? রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বর্ন ইন 1861। কিন্তু আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে মারা গিয়েছিল, জাস্ট হি ডাইড, তখন আর ওয়াজ ওয়ার হবে না, হি ডাইড ইন 1941। তাহলে এখানে ওয়াজ ওয়ার কেন হয় না, আর ওই জন্মগ্রহণের ক্ষেত্রে কেন হয় বলতে পারেন? দেখেন, একটা ব্যক্তি যখন জন্ম নেয়, তখন সে ইনঅ্যাক্টিভ থাকে। তার মায়ের পেট থেকে সে বের হয়, তার মা তাকে জন্ম দেয়। ওই যে শিশুটা জন্মগ্রহণ করছে, সে কিন্তু কোনো কাজ করছে না, তাকে জন্ম দেওয়া হয়। এই বাক্যগুলো খোলা চোখে দেখলে মনে হবে না যেটা প্যাসিভ, বাট যে কোনো মানুষের জন্মসাল এই প্যাসিভ মেনটেন করে লিখতে হয়, কারণ যে লোকটা জন্মগ্রহণ করতেছে, জন্মগ্রহণ করার টাইমে সে কিন্তু কোনো কাজ করতেছে না, তাকে জন্ম দেওয়া হচ্ছে, তার মা তাকে জন্ম দিচ্ছে। এই জন্য কারো জন্মসাল প্যাসিভ মেনটেন করে বলতে হয়, অজ প্লাস V3, বিআর এর পাস্ট পার্টিসিপল বর্ন। কিন্তু একজন ব্যক্তি নিজে নিজে মারা যেতে পারে, এই জন্য কারো মারা যাওয়ার ক্ষেত্রে আর প্যাসিভ হয় না, সেটা পাস্ট ইনডিফিনিটের অ্যাক্টিভের স্ট্রাকচার হয়। অ্যাক্টিভ মানে সাবজেক্টের পরেই ভার্বের পাস্ট ফর্ম V2। বুঝতে পারছেন এই জায়গাটা কি বললাম? হ্যাঁ, যে কোনো ব্যক্তির জন্মসাল আমরা কি মেনটেন করব? প্যাসিভ। বাট মৃত্যুসাল সেটা অ্যাক্টিভ মেনটেন করে বলা যায়, কেন সেটা বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? দেখেন, এই ধারণাগুলো কেউ দিবে না। এই লাইভ ক্লাস করার বেনিফিট হচ্ছে এইটাই। এই যে আমার ব্রেনে একটা বিষয় চলে আসলো, আমার ভিতরে আছে, আমার ভিতরে যতটুকু আছে আপনারা নেওয়ার চেষ্টা করেন। এই যে লাইভ ক্লাস গুলো করছেন, ওই ছোট ছোট কন্টেন্ট দেখে, রংচটা বিজ্ঞাপন দেখে অনেকেই ক্লাস করে, কোর্স করে, ভর্তি হয়। বাট অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট, অ্যাকচুয়াল বেনিফিটটা তখনই আসে যখন টিচারের সঙ্গে স্টুডেন্টস এর একটা ভালো রিলেশন তৈরি হয়। এই যে এখন যারা বলছেন জি স্যার বুঝতে পারছি, আপনারা একটা না অনেক দিন ধরে আমার ক্লাসগুলো করে আসতেছেন, আপনারা আমার সঙ্গে পরিচিত হয়ে গেছেন, আপনার সঙ্গে আমি অ্যাডাপ্ট করতে পারছি, এর জন্যই কিন্তু এগুলো আপনাদের ভালো লাগতেছে, আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারতেছেন, আমারও ভালো লাগতেছে, আপনারা শিখতে পারতেছেন।
এই যে ইন্টারেকশন, এই যে কানেকশন, এটা না থাকলে হয় না। বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকলে ল্যাঙ্গুয়েজ শেখা যায় না, ওইভাবে কখনোই অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট পাওয়া যায় না। তো দেখেন, যাই হোক, আমরা আরেকটু সামনের দিকে আসি। অ্যাবাউট মানে সম্পর্কে, যেগুলো এক কথায় উত্তর হয়ে যায় সেটা নিয়ে বেশি কথা বলবো না। যে প্রেপোজিশন গুলো সব থেকে বেশি ব্যবহার করতে হয়, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, সেগুলো নিয়ে আমি কথা বলবো। দেখেন, বিটুইন, দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বিটুইন বসে। এমন, দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে বোঝাতে এমন বসে। যেমন আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, ইংলিশটা কি? ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম এন্ড করিম। কিন্তু যদি বলি আপেলটা রহিম, করিম এবং জসিমের মধ্যে ভাগ করে দাও, ডিভাইড দ্য আপেল অ্যামং রহিম, করিম অ্যান্ড জসিম। অর্থাৎ দুইজনের মধ্যে কোনো সম্পর্ক বোঝাতে বিটুইন, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কোনো সম্পর্ক বোঝাতে অ্যামং, এই ব্যবহারটা হয়। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। ঠিক আছে, এইবার দেখেন, এগুলো এক কথায় উত্তর হয়ে যায়, এটা আমি দেখাবো আপনাদের। এইখানে একটু আসেন, দেখেন একটা কথা আপনাদের বলি। বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বা জব এক্সামে, চাকরি পরীক্ষায় প্রেপোজিশন থেকে যদি কোশ্চেন আসে কোনো, বা প্রশ্ন আসে পরীক্ষায়, এই জায়গাটা থেকে মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন আসে। সেটা হচ্ছে এই অন, অ্যাবভ অ্যান্ড ওভার। দেখেন, এই অন মানে কি? অ্যাজ ইউজুয়াল আমরা কি জানি? অন মানে উপরে। অ্যাবভ মানে কি জানেন? অ্যাবভ মানে উপরে। ওভার মানে কি জানেন? ওভার মানে উপরে। এই তিনটা ওয়ার্ডের একটা কমন মিনিং হচ্ছে উপরে, বাট এদের একটা পার্থক্য আছে, সেটা বুঝতে হবে। তো এখানে বলছে স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অনের ব্যবহার হয়। এছাড়া কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। অর্থাৎ এই জায়গাটা আমি একটু আগে ক্লিয়ার করে দিই আপনাদের, তাহলে বুঝতে আরো সহজ হবে। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, দেখেন, খুব মনোযোগ দিন এই জায়গাটাতে। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রেপোজিশন হচ্ছে মূলত তিনটা। খুব ভালোভাবে বোঝেন, আমি আলাদা আলাদা করে বুঝাই, সহজে নিতে পারবেন। কি বলছি দেখেন, টাইম রিলেটেড প্রেপোজিশন, এটা কি? এটা হচ্ছে অ্যাট, ইন আর অন। অর্থাৎ এই যে তিনটা প্রেপোজিশন, এই তিনটা প্রেপোজিশনের অন্যান্য জায়গায় ব্যবহার আছে, বাট মেইনলি সময়কে বা টাইমকে মেনশন করতে এই তিনটা প্রেপোজিশনের ব্যবহার সব থেকে বেশি। অ্যাট কোথায় বসে? সার্টেইন টাইমের আগে। যেমন ওই যে বললাম যে আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 AM, আমি 10টায় আপনাদের ক্লাস নিব। এখানে আমার অ্যাট এর ব্যবহারটা হচ্ছে। ইনের ব্যবহার কোথায় হয় বলছি? মাস বা বছরের আগে। দেখেন, আমি যদি আপনাদের একটা বাক্য বলি, বলেন তো, 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, ইংলিশে বলতে পারেন কেউ? ভেবে দেখেন, পারবেন না। কেন জানেন? কারণ এটা প্যাসিভ রিলেটেড। এই ধরনের সেন্টেন্সের প্র্যাকটিক্যাল প্র্যাকটিস আমাদের থাকে না, এই জন্য আমরা ইংলিশে দুর্বল। এটা আমি আপনাদের ওই 5th ক্লাসে বলছিলাম। বাংলাটা কি বললাম? 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। ইংলিশটা এরকম, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড ইন 1952। ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড ইন 1952। দেখেন, আমি কিন্তু এই যে সালের আগে ইন প্রেপোজিশনের ব্যবহার করেছি। আবার আমি যদি বলি ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, কেউ বলতে পারেন এটার ইংলিশ কি? এটাও প্যাসিভ। এই ধরনের প্যাসিভ বাক্য আমরা পারি না। দেখেন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ ইন ফেব্রুয়ারি। বোঝেন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ ইন ফেব্রুয়ারি। কি লিখলাম? ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। তাহলে দেখেন, একটু বোঝার চেষ্টা করেন, আমার এখানে 1952 আগে ইন বসছে, ফেব্রুয়ারির আগে ইন বসছে, অর্থাৎ মাস বা বছরের আগে আমরা জানি ইন বসে। কিন্তু এই কথাটা আমি যদি একটু চেঞ্জ করি, আমি যদি বলি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তখন আমার কিন্তু এখানে আর ইন থাকবে না। আমার এগুলো লিখতে হবে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 21 ফেব্রুয়ারি। ঠিক আছে, অর্থাৎ ডে অর ডেট, অর্থাৎ দিন বা তারিখের আগে অন প্রেপোজিশন বসে। তাহলে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, কি হবে? ভিক্টরি ডে
is observed on 16 ডিসেম্বর। বোঝার চেষ্টা করেন, 16 ডিসেম্বর। কি বললাম? ভিক্টরি ডে ইজ অবজার্ভড অন 16 ডিসেম্বর, অর্থাৎ 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়। এখন একটা বিষয় বোঝেন, আমি যদি বলি সে আগামী সোমবার আমার অফিসে আসবে, ইংলিশ কি? দেখেন, হি উইল কাম টু মাই অফিস অন মানডে। তাহলে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে এর আগে অন বসবে, এছাড়া যে কোনো ডেট। তাহলে আমি আবারও একটু যদি হাইলাইটস করি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রেপোজিশন হচ্ছে তিনটা, অ্যাট, ইন এবং অন। এদের অন্যান্য জায়গায় ব্যবহার আছে, বাট সময়কে মেনশন করার জন্য মেইনলি বা মোস্ট অফ দ্য টাইম এই তিনটা প্রেপোজিশনের ব্যবহার হয়। সার্টেইন টাইমের আগে অ্যাট বসে, অর্থাৎ ঘড়ির কাঁটার আগে। মান্থ অর ইয়ার্স, মাস বা বছরের আগে ইন বসে। আর ডে অর ডেট, অর্থাৎ বার বা তারিখের আগে অন বসে। অন কোথায় বসে? বার অথবা তারিখের আগে। ডে অর ডেট এর আগে অন, মান্থ অর ইয়ার এর আগে ইন, আর সার্টেন টাইমের আগে অ্যাট। আমি কি বোঝাতে পারলাম? কথা ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? সময়কে মেনশন করার জন্য আমরা এই প্রেপোজিশন গুলোর ব্যবহার করি। গুড, মনে থাকবে আমার কথা। ক্লাসগুলো করে যান, যারা পেইড কোর্সে আসবেন তারা তো আমার সাথেই থাকবেন, বাট সবাই তো আর আসবেন না। যারা আসবেন না, মনে থাকবে যে এরকম একটা লোক ছিল, এইভাবে শিখাইছিল একটা ক্লাস। আচ্ছা, এটা আমি শেষ করলাম। এইবার আমি বলি আপনাদের, এই অন, অ্যাবভ এবং ওভার, যেটা আপনাদেরকে বলছিলাম, এই তিনটা প্রেপোজিশনের একটা কমন মিনিং হচ্ছে উপরে। কথাটা মনে রাখেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, সেটা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, এই এক্সাম গুলোতে প্রেপোজিশন থেকে যদি কোশ্চেন আসে, মোস্ট অফ দ্য টাইম এইখান থেকে আসে। তো এদের ব্যবহারটা কিভাবে হয় দেখেন, স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে অন বসে, উপরে বোঝাতে। স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবভ বসে। চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার বসে। কেমন সেটা? মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, তাই না? এখন আমার টেবিলের উপর একটা ল্যাপটপ আছে, একটা ডেস্কটপ আছে, একটা মোবাইল আছে, একটা পানির বোতল আছে, একটা মাউস আছে। এগুলো কোথায় আছে? টেবিলের উপর। টেবিলটা আমার অবজেক্ট, টেবিলকে স্পর্শ করে এগুলো আছে। তাহলে আমি ইংলিশে বলতে পারি, দ্য ল্যাপটপ ইজ অন মাই টেবল, দ্য বটল অফ ওয়াটার ইজ অন মাই টেবল, দ্য মোবাইল ইজ অন মাই টেবল, দ্য মাউস ইজ অন মাই টেবল। অর্থাৎ এগুলো আমার টেবিলকে স্পর্শ করে আছে, এই জন্য আমি এখানে অনের ব্যবহার করছি। আবার এই যে আমি একটা ক্লাস আপনাদের নিচ্ছি, আমার মাথার উপর একটা কারেন্টের বাল্ব আছে, লাইট দেয়ালের সাথে, ওয়ালের সাথে লাগানো, বা একটা সিলিং ফ্যান আছে, বা একটা এয়ার কন্ডিশন এসি আছে। কোথায় আছে? আমার মাথার উপর বলছি। অর্থাৎ এই যে লাইট, ফ্যান বা এসি, এইগুলো কিন্তু আমার মাথার সঙ্গে টাচ করে নেই, আবার ওই যে জায়গাটাতে আছে স্থির অবস্থায় আছে। তো এখানে বলছে অবজেক্টকে স্পর্শ না করে স্থির অবস্থা বোঝাতে অ্যাবভ বসে। অর্থাৎ দ্য লাইট ইজ অ্যাবভ মাই হেড, অ্যাবাভ, অ্যাবাভ, দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড, দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড, দ্য এসি, এয়ার কন্ডিশন ইজ অ্যাবাভ মাই হেড। অর্থাৎ এখানে আমার কার সাথে তুলনা করছি? মাথার সঙ্গে। মাথা থেকে সেপারেট একটা দূরত্বে স্থির অবস্থায় থাকলে অ্যাবাভ প্রিপজিশনের ব্যবহার হবে। ওভার, ওভার অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝাতে। মনে করেন যে সিলিং ফ্যানটা আছে, ওইটা যদি ঘুরতে থাকে, দ্য ফ্যান ইজ মুভিং ওভার আওয়ার হেড, ফ্যানটা আমার মাথার উপর দিয়ে ঘুরতেছে। পাখিগুলো গাছের উপর দিয়ে উঠতেছে, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি, একটা গাছ, এই গাছকে স্পর্শ না করে উপর দিয়ে কিছু পাখি উড়ে যাচ্ছে। ওভারের ব্যবহার হয়। ক্রিকেট খেলা দেখছেন যারা, ইংলিশ কমেন্ট্রি বোঝেন কিনা, দেখবেন যখন একটা ব্যাটসম্যান হিট করে বলটা, যখন সিক্স হয়, তখন ওই বলটা কি হয়?
গ্রাউন্ডকে স্পর্শ না করে গ্রাউন্ডের উপর দিয়ে গ্যালারিতে গিয়ে পড়ে একটা গতিশীল অবস্থায়, তখন দেখবেন ওই কমেন্ট্রিতে বলে লফটেড সিক্স ওভার দ্য বাউন্ডারি, বলে না? বলে। So, এই যে ওভার দ্য বাউন্ডারি মানে কি, বলটা যখন ব্যাটসম্যান হিট করলো গ্রাউন্ডকে স্পর্শ না করে একটা গতিশীল অবস্থায় গ্যালারিতে গিয়ে পড়ছে, সেখানে ওভারের ব্যবহার হয়। দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড, প্লেনটাই মাত্র মাটির উপর দিয়ে উড়ে চলে গেল। অর্থাৎ মনে করেন আমার হাতে একটা ফোন, এই ফোনটা আমার মাথার উপর রাখলাম, আমি বলতে পারি দ্য মোবাইল ইজ অন মাই হেড। এরকম জায়গায় যদি দাঁড়ানো থাকে, দ্য মোবাইল ইজ অ্যাবাভ মাই হেড, এইখানে মাথাকে স্পর্শ না করে যদি এটা দৌড়াতে থাকে, দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড, দ্য মোবাইল ইজ গোয়িং ওভার মাই হেড। সো এই হচ্ছে অন, অ্যাবাভ অ্যান্ড ওভার, এই তিনটা প্রেপোজিশনের ব্যবহার। তিনটার কমন মানে হচ্ছে উপরে, বাট দেয়ার আর সাম ডিফারেন্স। ডিফারেন্সটা কি আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। তো যদি কখনো কোনো প্র্যাকটিক্যাল কোনো কম্পিটিটিভ এক্সামে এখান থেকে কোশ্চেন আসে, আশা করি আপনারা উত্তর দিতে পারবেন। বুঝতে পারছেন আমি কি বললাম? মনে করেন এরকম একটা বাক্য আপনার প্র্যাকটিসে আপনার একটা বাক্য এইভাবে দিল, কি দিল বলার চেষ্টা করেন। দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি ড্যাশ আওয়ার হেড। এখানে আপনি কোন প্রেপোজিশনের ব্যবহার করবেন? আপনার অপশনে থাকবে অন, অ্যাবভ অ্যান্ড ওভার। এখন আপনি এখানে কোনটা ব্যবহার করবেন? দ্য ফ্যান ইজ মুভিং এক্স্যাক্টলি ড্যাশ আওয়ার হেড, অন অর অ্যাবভ অর ওভার। সো এইরকম আসলে আপনাদের করতে হবে। তাহলে আপনারা বুঝতে পারছেন এই তিনটা প্রেপোজিশনের পার্থক্য কি? বোঝা গেল? কথা ক্লিয়ার? কিছু ফ্রাঙ্কলি বলেন, পজিটিভ মাইন্ডে বলেন, এই যা যা দেখাচ্ছি আপনাদের কি সময়টা কাজে লাগছে? আপনারা কি কিছু শিখতে পারছেন, নিতে পারছেন? আমি জানি না এর থেকে ডিটেলস আর বোঝানো যায় কিনা। বুঝতে পারছেন যা যা দেখাচ্ছি? আচ্ছা, তো দেখেন আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা করি। আমি যাদেরকেই পড়াই, যাদেরকেই শেখাই, আমি কিন্তু প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করি। আপনি এটা এইভাবে একবার শিখে যান, আপনি ভুলবেন না। প্র্যাকটিক্যালি বুঝতে হয় প্রত্যেকটা বিষয়। আর একটা কথা বলি, গতানুগতিক ধারায় যদি কেউ পড়ে যায়, আমি যদি আজকে প্রিপোজিশন পড়তে বলি, এই যা দেওয়া আছে না এর 20 মিনিটে আমি আপনাকে শেষ করে দিতে পারি। বা দেখেন 1 ঘন্টা হতে যাচ্ছে, আমরা কোথায় আছি এখন? তো ডিটেলসে বুঝলে, প্র্যাকটিক্যাল কনটেক্সটের সঙ্গে এটাকে অ্যাডাপ্ট করতে পারলে, কম্পেয়ার করতে পারলে দ্রুত ল্যাঙ্গুয়েজটা শেখা যায়, গতানুগতিক ধারায় এগোনো যায় না। আপনি পড়ছেন আন্ডার মানে নিচে, বাহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড মানে নির্দিষ্ট সময় পর, জাস্ট ওই শব্দের অর্থগুলো বুঝছেন। কিন্তু প্র্যাকটিক্যাল ইউজটা তো আমাকে শিখতে হবে, তাহলেই তো আমি সেটাকে অ্যাপ্লাই করতে পারবো আমার রাইটিং বা স্পিকিং, তাই না? দেখেন আন্ডার কোনো কিছু নিচে বোঝাতে বা কারো চেয়ে বয়সে ছোট বোঝাতে আন্ডার বসে। বিলো অবস্থান বা পদমর্যাদা বা গুণগত মানের দিক থেকে নিচে বোঝাতে বিলো এর ব্যবহার হয়। এই দুইটার ব্যবহার নিচে দেওয়া আছে, আমি দেখাবো আপনাদের। বাহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড মানে নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাইরে বসায় বোঝায়। প্লিজ স্টে বাহাইন্ড মি, আমার পিছনে দাঁড়াও। বিয়ন্ড, আচ্ছা আমি এটা একটু বলে দিই, এটা অনেকের কাছে অপরিচিত বা আনফ্যামিলিয়ার। এটা হচ্ছে নির্দিষ্ট সময় পর বলছে, অথবা কল্পনা বা সামর্থ্যের বাইরে, মূলত এই সেন্সেই ব্যবহৃত হয়। কেমন সেটা মনে করেন, আপনি বাজারে একটা বাইক কিনতে গেছেন, ইয়ামাহার বাইক R15 ভার্সন 3। এই বাইকটার মূল্য 4,30,000 টাকা। এই বাজেট নিয়ে আপনি যখন ইয়ামাহার এক শোরুমে গেলেন, সেখানে যাওয়ার পর আপনার আরেকটা বাইক পছন্দ হয়েছে, MT-15 ভার্সন 2, যার দাম 5,25,000 টাকা। এখন আপনি ওইটা কিনতে চাচ্ছেন, R15 ভার্সন 3 না কিনে MT-15 যেটা ওইটা কিনতে চাচ্ছি, বাট অত টাকা তো আপনার কাছে নেই। এই সিচুয়েশনে ওই গাড়িটার গায়ে আপনি একটু হাত দিয়ে বলছেন, এই গাড়িটার যে মূল্য, এর যে দাম, এত টাকা আমার কাছে নেই। অর্থাৎ এটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমার বাইরে, কল্পনার বাইরে।
তাহলে আমি এরকম বলতে পারি, দ্য প্রাইস অফ দিস বাইক, দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। কি বললাম বলেন তো? দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। হ্যাঁ, অফ লাগবে না, ইজ বিয়ন্ড মাই বাজেট, অর্থাৎ এই বাইকের প্রাইসটা, এই বাইকের মূল্যটা আমার বাজেট, আমার সাধ্য, আমার সীমার বাহিরে। আপনি শপিং করতে গেছেন, একটা শপিং মলে গিয়ে একটা পোশাক পছন্দ করছেন, যে ড্রেসটা আপনি পছন্দ করছেন ওই ড্রেসের যে দাম, অত টাকা আপনার কাছে নেই, জাস্ট ড্রেসটার গায়ে হাত দিয়ে আপনি বলছেন দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। এই হচ্ছে আমার মূলত বিয়ন্ডের ব্যবহার, সাধ্যের বাহিরে, সীমার বাহিরে, কল্পনার বাহিরে বোঝাতে এটার ব্যবহার হয়। এরপর দেখেন, ইনটু, প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। এটা ফার্স্ট ইউজ হচ্ছে বাইরে থেকে ভিতরে কোনো কিছু ঢুকতেছে, অ্যাক্সেস করতেছে, প্রবেশ করতেছে, এখানে ইনটু এর ব্যবহার হয়। দ্য বয় এন্টার্ড ইনটু দ্য রুম, ছেলেটা রুমে প্রবেশ করলো, অর্থাৎ হঠাৎ করে বাইরে থেকে ভিতরে চলে আসলো। তো এই যে গতিশীল অবস্থায় বাইরে থেকে ভিতরে কেউ প্রবেশ করলে ইনটু এর ব্যবহার হয়। মনে করেন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। আহ আপনি একটা ট্রেনে উঠবেন, ট্রেনের টিকিট কেটে রাখছেন, এখন ট্রেনটা যে টাইমে ছেড়ে দিবে, বোঝার চেষ্টা করেন, ট্রেনটা যে টাইমে ছাড়বে আপনি সেই টাইম অনুযায়ী স্টেশনে পৌঁছাতে পারলেন না। হঠাৎ করে ট্রেন ছেড়ে দিচ্ছে, আপনি সেই টাইমে গিয়ে পৌঁছাচ্ছেন, অর্থাৎ কেবল ট্রেনটা ছাড়ছে, আস্তে আস্তে চলতেছে, আপনি দৌড়াই গিয়ে ট্রেনের ভিতরে উঠতে যাচ্ছেন। এখন এই ট্রেনের ভিতর থেকে একজন আপনাকে বলছে যে এইভাবে দৌড়াইও না, চলন্ত ট্রেনে উঠতে যেও না। ইংলিশটা দেখেন, আমি যদি এরকম ভাবে আপনাকে বলি যে ডোন্ট গেট ইনটু দ্য রানিং ট্রেন, এর বাংলা অর্থটা কি? যে চলন্ত ট্রেনে উঠো না, অর্থাৎ ওই যে আপনি বাইরে থেকে দৌড়ায় একটা ট্রেনের ভিতরে উঠতে যাচ্ছেন, এই জায়গাটাতে মূলত এই ইনটু প্রেপোজিশনের ব্যবহার হয়। ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন, চলন্ত ট্রেনে উঠো না। এছাড়া এই ইনটু এর আরেকটা ব্যবহার কি বলছে? রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া। এটা কিভাবে হয় জানেন? বোঝার চেষ্টা করেন। মনে করেন বাংলাদেশে একটা রাজনৈতিক দল আছে, পলিটিক্যাল পার্টি, জাতীয় পার্টি, যারা রাজনীতি করেন এটা চেনেন বোঝেন, হুসাইন মোহাম্মদ এরশাদের দল। এখন এই দলটা এখন তিনটা ভাগে বিভক্ত, রওশন আরা এরশাদের একটা দল, বিদিশা এরশাদের একটা দল, আর জি এম কাদের সাহেব তার একটা দল। এখন আমি যদি এইভাবে একটা কথা বলি, জাতীয় পার্টি তিনটা ভাগে, তিনটা দলে বিভক্ত হয়ে গেছে, ইংলিশ কি হয় জানেন? দেখেন, জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইনটু থ্রি গ্রুপস। জাতীয় পার্টি তিনটা দলে বিভক্ত হয়ে গেছে। সো জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইনটু থ্রি গ্রুপস। ইনটু, এই ভাগ হওয়া বা বিভক্ত হওয়া বোঝাতে ইনটু এর ব্যবহার হয়। দেখেন, এটা তো আমি যতটা পারা যায় প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। আমার পেইড কোর্সে যারা আসবেন না, এগুলো শিখতে আপনার কষ্ট হবে না, কারণ আমি এটা গতানুগতিক ধারা মুখস্থ করাই না। আমি কিন্তু আপনাকে বলছি না আপনি এগুলো মুখস্থ করেন, আমি প্রচুর প্যাসেজ অ্যানালাইসিস করি। যখন আমি বিভিন্ন প্যাসেজ অ্যানালাইসিস করাবো, আগে এই প্রেপোজিশন সম্পর্কে আপনাকে কনসেপ্ট দিব দুই তিনটা লেসনে, দেওয়ার পর যখন প্র্যাকটিক্যাল প্যাসেজের ভিতরে আমরা এই প্রেপোজিশন গুলোকে দেখবো, আমি আপনাকে স্মরণ করাই দিব যে দেখেন এইখানে এই প্রেপোজিশনের ব্যবহার ঠিক এই কারণে হচ্ছে। কিন্তু ওইভাবে চারটা পাঁচটা প্যাসেজ আপনি অ্যানালাইসিস করবেন, দেখবেন এই প্রেপোজিশন নিয়ে কোনো ধরনের জটিলতা থাকবে না। এটা যারা আসবেন তারা বুঝতে পারবেন কতটা প্র্যাকটিক্যাল ওয়েতে আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারছেন। আর আমি আবারও বলে রাখছি, যারা এখনো পর্যন্ত পেইড কোর্স করতে চান, আগামীকাল থেকেই জয়েন করবেন। মাঝখান থেকে জয়েন করলে ধারাবাহিকতা মেনটেন করতে পারবেন না, কোনো কিছুই বুঝতে পারবেন না। আগামীকাল থেকে ক্লাস করলে একদম শুরু থেকে ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয় নিতে পারবেন। উইথ মানে সাথে, বাই মানে দ্বারা, দিয়ে, এরকম একটা সেন্স দেয়। ডিউরিং মানে সময় বা ধরে বোঝায়। ফর মানে জন্য বা কারণ।
প্লিজ ডু সামথিং ফর মি। হ্যাঁ, এটা একটি চতুর্থী বিভক্তি, একটু ওয়েট করে, আমি এগুলো দেখাই দিচ্ছি। ও ডাবল এফ অফ, দেখেন দুইটা অফ আছে, একটা হচ্ছে ও এফ অফ আর ও ডাবল এফ অফ। এর পার্থক্য হচ্ছে এই ও ডাবল এফ, এই অফ মানে ওই যেমন বলি না, দরজাটা অফ করো, মোবাইলটা অফ করো, জানলাটা অফ করো। এই ও ডাবল এফ অফ এর মানে হচ্ছে বন্ধ করা, বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে এই ও ডাবল এফ অফ এর ব্যবহার হয়। আর ও এফ অফ এর মানে হচ্ছে এ, পজেস করা, কারো অধিকারে কোনো কিছু থাকা বা কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে ব্যবহৃত হয়। আপন, কোনো ভিত্তির উপর, উইদিন, নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝায়, উইদাউট, সারা বা ব্যতীত। ফর এক্সাম্পল, ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, উই অলসো ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। ফ্রম, হতে বা থেকে, এগুলো এক কথায় উত্তর হয়ে যায়। এই দেখেন, এই উইদিনটা কেমন জানেন? আমি একটা বাক্য বলছিলাম না যে আমার বাসায় ভালো লাগছে না তাই আমি বের হয়েছি। এখন আপনি যদি বলেন যে আই অ্যাম গোয়িং টুয়ার্ডস মার্কেট, মানে হচ্ছে আমি বাজারের দিকে যাচ্ছি। আপনার আম্মুকে বলছেন যে আম্মু, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট। এবার আপনি তাকে আবার বলছেন আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসব। এই যে একটা সার্টেন টাইমের মধ্যে কোন একটা কাজ করা, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। এই যে সার্টেন টাইমের মধ্যে একটা কাজ সম্পন্ন করা বোঝাতে উইদিন প্রেপোজিশনের ব্যবহারটা হয়ে থাকে। তো এই যে আলোচনাটা করলাম, এখানে যে প্রেপোজিশন গুলোর কথা বেশি বললাম আমি, মূলত সেগুলো যদি আপনার জানা থাকে, বিশ্বাস করেন প্রেপোজিশনের ব্যবহার নিয়ে আপনার কোনো ধরনের প্রবলেম ফেস করতে হবে না। আর রেকর্ডেড ক্লাসটা আরেকবার দেখবেন। আর এইখানে আমি এটা আপনাদেরকে একটু দেখাই দেই। এইখানে যে জিনিসটা দেওয়া আছে, অর্থাৎ 30টা প্রেপোজিশনের ডিটেইলস ব্যবহার আছে। তো এটা বাংলা দেওয়া আছে, তার ইংলিশ এক্সাম্পল দেওয়া আছে। এটা আপনি যত প্র্যাকটিস করতে পারবেন তত ডেভেলপ করতে পারবেন, এবং এটা একদিনে ক্লিয়ার করা বিষয় না। আর এটার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না, এটা কিন্তু আপনি নিজেই পারবেন। আমার যেটা আলোচনা করার, যেটা ডিসকাস করে দেওয়ার, সেটা আমি দিয়েছি। এরপর আমি যেটা করি সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সারসাইজ করা এটার উপরে। তারপরেও আমি এখানে কয়েকটা একটু দেখিয়ে দিচ্ছি। এই 30টার ভিতর আমি কিন্তু আবার 12টা আলাদা করে দিয়েছি, যেগুলো প্র্যাকটিস করতে পারলে আপনার রাইটিং বা স্পিকিং আপনি ভালোভাবে কাভার করতে পারবেন। তো এগুলোর জন্য টিচারের হেল্প না লাগে না, এটা আমি পিডিএফ ফাইল পাঠিয়ে দিব আপনারা যারা ফ্রি ক্লাস করছেন। তারপর নিজেরা একটু প্র্যাকটিসের চেষ্টা করবেন। দেখেন, যেমন অ্যাট, অ্যাটের আমি প্রধান ব্যবহার দুইটা বলছিলাম, এই দুইটা ছাড়াও আরো 3টা ব্যবহার আছে। যেমন ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে, হি লিভস এট মিরপুর, হি লিভস এট নোয়াখালী। সার্টেন টাইমের আগে অ্যাট বসে, আই গো টু স্কুল এট 9 AM, হি গোস টু ইউনিভার্সিটি এট 10 AM। এটা আমি বললাম আপনাদের। এরপরে কি আছে? দূরত্ব বোঝাতে অ্যাট বসে, ডিস্টেন্স। ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার, ঢাকা এখান থেকে 200 কিলোমিটার দূরে। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হিয়ার, সিলেট এখান থেকে 100 কিলোমিটার দূরে। দামের পূর্বে অ্যাট বসে, পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, অ্যাপল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। বয়স বোঝাতে অ্যাট বসে, হি পাসড এসএসসি অ্যাট 16, হি পাসড এইচএসসি অ্যাট 18। দেখেন, একটা হিন্টস আপনাদের এখানে দেই, মোস্ট অফ দ্য টাইম এই অ্যাট প্রিপোজিশন একটা নিউমেরিক ওয়ার্ডের আগে বসে। এটা কিন্তু কোনো রুলস না, কোনো নিয়ম না, জাস্ট একটা হিন্ট। এই প্রথমটা বাদ দেন, বাকি সবগুলোতে দেখেন অ্যাট 9, অ্যাট 10, 200, 150, 150। এরপর এই যে 16, 18, এগুলো কি সংখ্যাবাচক বা নিউমেরিক ওয়ার্ড না, সংখ্যাবাচক শব্দ না? দেখেন, অ্যাট কিন্তু ঠিক এর আগে বসছে। এই অ্যাট প্রেপোজিশনটা মোস্ট অফ দ্য টাইম এই নিউমেরিক ওয়ার্ডের আগে বসে। এরপর দেখেন অন, কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। এটা তো আমি বললাম আপনাদের, কিপ দ্য মোবাইল অন দ্য টেবল। এছাড়া বার, দিন বা তারিখের পূর্বে অন বসে, আই ওয়েন্ট দেয়ার অন স্যাটারডে, আই উইল কাম, হি উইল কাম হিয়ার অন 17 জুন, সে জুনের 17 তারিখ এখানে আসবে। নদীর তীর বোঝাতে অন বসে, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। খুলনা ইজ অন দ্য রূপসা, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। তাহলে সিলেট ইজ অন দ্য সুরমা, চিটাগাং ইজ অন দ্য কর্ণফুলি, বরিশাল ইজ অন দ্য কীর্তনখোলা। সো ইন দিস ওয়ে ইউ ক্যান মেক সেন্টেন্সেস। নির্ভরতা বোঝাতে অন বসে, উই লিভ অন রাইস, হি লিভস অন হিজ ফাদার। হ্যাঁ, সে তার বাবার উপর নির্ভর করে বাঁচে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, দ্য ব্যাংক ইজ অন দ্য 5th ফ্লোর, আওয়ার ক্লাস ইজ অন দ্য 3rd ফ্লোর। আপনি একটা নতুন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন,
জানেন না আপনার ক্লাস কোথায়, একজনের কাছে জিজ্ঞাসা করছেন হোয়ার ইজ আওয়ার ক্লাসরুম, একজন উত্তর দিচ্ছে আওয়ার ক্লাসরুম ইজ অন দ্য থার্ড ফ্লোর, সেখানে অন বসে। দেখেন এটা নিজেদের প্র্যাকটিসের বিষয়, এখানে বাংলা আছে ইংলিশ আছে, এর জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না, আমি এটা পাঠিয়ে দিব, পাঠিয়ে দিলে নিজেরা একটু প্র্যাকটিস করে দেখবেন। আর যারা পেইড কোর্সে আসবেন তাদের এটা নিয়ে টেনশন করতে হবে না, এগুলো আমার পেইড কোর্সে আছে, আমি ইন ডিটেলসে বুঝাবো। ফ্রি ক্লাসে এত বড় চ্যাপ্টার একবারে বোঝানো যায় না, অনেক কিছু, এটা আমার 2-3টা পার্টে ভাগ করা। তো সেইভাবে আপনাদেরকে এগোতে হবে, সেইভাবে বিষয়গুলোকে দেখতে হবে। ঠিক আছে, এই প্রত্যেকটা প্রেপোজিশন, এই দেখেন অফ এর ডিটেলস ব্যবহার, ওভার এর ডিটেলস ব্যবহার, বাট মেইনলি যেগুলো আলোচনা করার বা বলার সেটা আমি কিন্তু করেছি আপনাদের সামনে, বাট এগুলো আপনাদের নিজেদেরকে একটু প্র্যাকটিস করতে হবে, একটু দেখতে হবে, দেখবেন অনেক ভালো একটা ডেভেলপমেন্ট এই প্রেপোজিশন সম্পর্কে আপনার চলে আসবে, আপনি পেয়ে যাবেন। এখানে এটা কঠিন কোনো কিছুই না, বাংলা আছে ইংলিশ আছে। এরপর প্র্যাকটিক্যাল সেন্টেন্সের প্র্যাকটিসটা থাকতে হয়, যেমন এইখান থেকে আমি দেখেন সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রিপোজিশন, এইগুলো একটু বেশি করে প্র্যাকটিস করবেন, যেমন অ্যাট, টু, ওয়ান, ইন, অফ, ফর, সিন্স, অ্যাবাউট, বিটুইন, among, from, with, over and under। এরপর দেখেন এইখানে এই যে একটা এক্সারসাইজ আছে, যেমন আই উইল টেক আ ক্লাস ড্যাশ 10 p.m, তাহলে এখানে কি হবে, সার্টেন টাইমের আগে কি বসবে, অ্যাট 10 p.m, ড্যাশ মানডে, ডে এর আগে কি বসবে, অন মানডে, হি লিভস, সে বাস করে, ড্যাশ বাংলাদেশ ইন ঢাকা, তাহলে আমি এখানে কি বসাবো, ইন বাংলাদেশ, দেন অ্যাট ঢাকা, অর্থাৎ তুলনামূলক বড় জায়গার আগে ইন, ছোট জায়গার আগে অ্যাট। ঢাকা ইজ ড্যাশ কিলোমিটার, তাহলে দূরত্ব বোঝাতে কি বসে, অ্যাট। তো ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার, ঢাকা ইজ ড্যাশ দ্য বুড়িগঙ্গা, ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। এই যে এক্সারসাইজটা দেখছেন না, এইভাবে অনেকগুলো এক্সারসাইজ আছে যেটা এই প্র্যাকটিক্যাল প্র্যাকটিস করার পরে আমি করিয়ে থাকি। আর এই প্র্যাকটিক্যাল এক্সারসাইজ গুলো করলে আপনারা জানেন ক্লাস 6 থেকে শুরু করে 7, 8, 9, 10, 11, 12 প্রত্যেকটা ক্লাসের ইংলিশ সেকেন্ড পেপারে এই উইথ ক্লজ উইদাউট ক্লজের ভিতরে এই প্রেপোজিশনের ব্যবহার থাকে, আমাদের করতে হয়, এর সঙ্গে কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থাকে। ইভেন ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন টেস্ট, ব্যাংক জব, এটা খুবই সিরিয়াস এবং কমন একটা টপিক, এবং এটা নিয়ে অনেকেই প্রবলেম ফেস করে, কারণ গতানুগতিক ধারা মুখস্থ করতে থাকে। বাট এই যে আলোচনাটা আমি করলাম বা করতেছি, এইভাবে প্র্যাকটিক্যাল ওয়েতে যদি কেউ এটা একবার শিখতে পারে, একবার যদি কেউ বুঝতে পারে, তার তো সারা জীবনে আর এই প্রিপোজিশন নিয়ে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা আছে বলে বা থাকে বলে আমার মনে হয় না। তো এটা আমি পাঠিয়ে দিলে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন, করতে পারবেন, আমাকে একটু বলেন তো, সম্ভব হবে? আপনারা যারা ফ্রি ক্লাস করছেন আমি আপনাদেরকে পাঠিয়ে আলহামদুলিল্লাহ স্যার, আর অবশ্যই এটা স্যার। এটা এখানে যা আছে এটা টোটাল 18টা পেজ। এটা যদি আমি এখন আপনাদের ডিটেলসে বলতে যাই, আমার রাত 12টা 1টা বেজে যাবে, তাও শেষ হবে না। কারণ আপনারা তো জানেন আমি প্রত্যেকটা প্রেপোজিশনে কতটা ডিটেলসে পড়াই বা বুঝিয়ে থাকি। তো এটা যদি আমি প্রত্যেকটা এখন ডিটেলসে বলতে যাই তাহলে অনেক টাইম চলে যাবে। এটা যারা পেইড কোর্সে আসবেন তারা পাবেন, আমি সেখানে ডিটেলসে বলবো। আর যারা ফ্রি ক্লাস করছেন, আমি যতটুকু বুঝালাম এতটুকু নেওয়ার পর পারলে নিজেরা একটু প্র্যাকটিস করবেন, সবকিছুই গোছানো আছে, সাজানো আছে, এখানে না বোঝারও কিছু নেই, এটা টিচারের হেল্পও নেওয়া লাগে না, নিজেরা প্র্যাকটিস করলেই পারবেন। আর যে এক্সারসাইজ বা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এগুলো আমি পেইড কোর্সে আসলে সেগুলো আমরা করব, আমি দেখবো, দেখাবো। আচ্ছা, তাহলে এখন আমি একটু রিডিং প্যাসেজ নিয়ে কথা বলবো, সবাই একটু এই জায়গায় মনোযোগ দেন, না হলে আমাদের টাইমটা চলে যাবে। এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করেন। আর তার আগে আমি আবারও একবার আপনাদের সবাইকে জানিয়ে রাখছি এখানে যারা আছেন, সেটা হচ্ছে যারা পেইড কোর্সে আসতে চান, লাস্টবার আমি এই ডিটেলসটা জানিয়ে দিচ্ছি, এরপরে আর জানানো হবে না, কারণ আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র। এবং এই পেইড কোর্স শুরু হলে ফ্রি ক্লাস আর হবে না এইভাবে রেগুলার ওয়েতে, কারণ বেশিরভাগ স্টুডেন্ট পেইড কোর্সে চলে আসে, ফ্রি কোর্সে যারা আসে তারা নতুন স্টুডেন্ট হয়ে যায়, মাস থেকে বোঝে না। তারপরেও যতটা পারা যায় আমি নেওয়ার চেষ্টা করবো। তো কিন্তু পেইড কোর্সে আপনি ধারাবাহিকভাবে শিখতে পারবেন, আমার মেন্টরিং এর ভিতর থেকে শিখতে পারবেন, টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে শিখতে পারবেন, স্পিকিং প্র্যাকটিসের সুযোগ পাবেন, এবং উইদিন ভেরি শর্ট টাইম আপনি ল্যাঙ্গুয়েজটাকে আপনার অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে পারবেন, নেক্সট জেনারেশনকে শেখাতে পারবেন। সেইভাবে আমি আপনাকে শেখাবো। আপনারা যারা ক্লাসগুলো করে আসছেন তারা তো জানেন আমি কিভাবে বুঝাই বা কিভাবে শেখাই। তো 3 মাসের কোর্স, এবং এটাও আমি বলছি 2000 টাকা কোর্স ফি, যদি একবারে দিতে না পারেন আপনি 1000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। কোনো প্রতিষ্ঠান কোনো কোচিং সেন্টার আপনি দেখবেন না যারা এই হাফ টাকা নিয়ে ক্লাস করায়, কারণ কেউ করায় না, কিন্তু আমি সেটা করাই। কারণ আমি চাই আমার স্টুডেন্টরা শিখুক, যেভাবে হোক ভালোভাবে পারার চেষ্টা করুক।
বাকি 1,000 টাকা পরবর্তী মাসে দিতে হবে। বাট যারা পারবেন একবারে দিয়ে দিবেন, কোনো ঝামেলা থাকবে না। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রান্টস, সেইভাবে এই কোর্সের কন্টেন্ট গুলো সাজানো। যারা আইএলটিএস এর এক্সাম দিবেন তাদের জন্য একটা প্রিপারেশন হবে, এবং আপনার স্ব স্ব সেক্টরে আপনারা কাজে লাগাতে পারবেন। আর এই 3 মাসের ভিতরে যদি কমপ্লিট করতে না পারেন, ক্লাস মিস করেন, এর থেকে যদি অধিক সময় আপনার লাগে, নতুন ব্যাচে আপনি আবার শিখতে চান, একটা ব্যাচে কমপ্লিট করতে পারেননি, আপনি সেটাও শিখতে পারবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। অর্থাৎ আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, আপনি থাকতে পারবেন। বাট যদি আপনার কোর্স করার কোনো মন মানসিকতা থাকে, আমি এতটুকু রিকোয়েস্ট করব, কষ্ট হলেও আগামীকাল থেকেই শুরু করবেন। অনেকেই আমি দেখছি এটা প্রত্যেকটা ব্যাচে করে, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন পরে ভর্তি হয়। যেভাবে হোক টাকাটা ম্যানেজ করে আগামীকাল থেকে করবেন, তাহলে প্রথম থেকে ধারাবাহিকভাবে করতে পারবেন, সবকিছু বুঝতে পারবেন। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকবে, আমাদের যে মেইন ব্যাচ থাকবে। আর এইভাবে রাত 10টায় ক্লাসগুলো হবে। স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা যাতে করে সময় বের করে এটা করতে পারেন। স্ক্রিন শেয়ার করে ক্লাসগুলো নিব ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে। এবং প্রিমিয়াম প্রত্যেকটা ক্লাসে রেকর্ড এবং পিডিএফ ফাইল থাকবে। পেইড কোর্সে কিন্তু এই ফাইলগুলো দেই না, পেইড কোর্সের প্রিমিয়াম ফাইলগুলো আলাদা, সেগুলো একদম ধারাবাহিকভাবে সাজানো থাকে। এইখানে যেভাবে লেকচার গুলো লেখা আছে এইভাবে সাজানো থাকে, এগুলো আমি আপনাদেরকে পাঠিয়ে দিব। প্রত্যেকটা লেকচারের সঙ্গে হোমওয়ার্ক থাকে। এরপর দেখেন, সেগুলো প্রিমিয়াম, প্রতিটা ক্লাস শেষে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। কেউ কোনো ক্লাস মিস করলে পরবর্তীতে দেখে নিতে পারবেন। আর আমার এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, আপনি যতই দুর্বল হন না কেন। একদম বেসিক থেকে শুরু করে আমি অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। এবং যারা একদমই দুর্বল, তারাও শুরু থেকে ভালোভাবে আমার পার্সোনাল টেক কেয়ারের মাধ্যমে শিখতে পারবেন। টোটাল 70টা ক্লাস থাকবে, এটা হিউজ ক্লাস। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত হয়, ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়ে, ইনস্ট্যান্টলি একটা ভাইবা দিতে পারেন, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বা কোনো অফিসে, বা একটা প্রেজেন্টেশন ফেস করতে পারেন। শুধু স্পোকেন করালে এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, আমি যদি এরকম বলি, আমি যতটুকু করাবো তার ভিতরেই আপনি সীমাবদ্ধ থাকবেন। নতুন কিছু লিখতে গেলে বা বলতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন বা কনফিউশনে পড়বেন। বাট বেসিক গ্রামারটা জানা থাকলে ক্রিয়েটিভ পাওয়ারটা বাড়বে। আর এটা আমি আমার মতো করে প্র্যাকটিক্যালি শিখাবো, বইয়ের ভাষার কোনো গ্রামার না। এবং এটা শিখতে পারলে ইনস্ট্যান্টলি ইউ উইল বি এবল টু রাইট এনি কাইন্ডস অফ প্যারাগ্রাফ, সিভি, রিপোর্ট, কম্পোজিশন, ব্লগ, ডায়লগ, এনিথিং, ইমেইল, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু রাইট, আপনি প্রফেশনালি লিখতে পারবেন। এরপর ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস হবে। 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। ইংলিশে কথা বলার জন্য যা কিছু দরকার সেটা আপনি এই ক্লাসগুলো থেকে পাবেন। হ্যাঁ, এই যে টেন্স, মডাল, সেমি মডাল, আই মিন হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর, যেটা থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আরো একদম ডেভেলপ করতে পারবেন। যারা বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট বা ইমেইল রাইটিং, কর্পোরেট অফিসে যারা জব করেন, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য এগুলো অনেক ইফেক্টিভ হবে। যারা রাইটিং করতে চান, আমার ফিফথ ফ্রি লাইফ ক্লাস একটা ছিল, আপনারা জানেন রাইটিং রিলেটেড, সেটা কতটা ইফেক্টিভ ছিল, যারা ছিলেন ক্লাসটাতে আপনারা জানেন। এরপর দেখেন, একটা টিচার শুধু পড়ালো আর আপনি ক্লাস করলেন, তাহলে কিন্তু আপনি পারবেন না, এটা সায়েন্স না বা ম্যাথ না। আমি যত ভালো ক্লাস নেই, 1000টা ক্লাস নিলেও কোনো লাভ হবে না যদি না আপনি প্র্যাকটিস করেন। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। তো এই প্র্যাকটিসের জন্য 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন। অর্থাৎ আপনাকে দিয়ে এখানে আমি প্র্যাকটিস করাবো, আপনাকে দিয়ে আমি স্পিকিং নিব আপনার কাছ থেকে, সেখানে ভুলটা হলে আমি ধরিয়ে দিব। নিউজ আর্টিকেল ট্রান্সলেট করাবো, তাহলে কি হবে, একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আপনি বুঝতে পারবেন, ভোকাবুলারি ডেভেলপমেন্টটা আসবে। এইভাবে যদি আমি করাই, আপনি কেন পারবেন না? আপনার কোন জায়গাটা বাকি থাকবে বলেন? যারা ফ্রি ক্লাস গুলো করছেন তারা জানেন আমি কতগুলো বিষয় নিয়ে এখানে কথা বলছি। তো পেইড কোর্সে আরো ওয়েল এনভায়রনমেন্টে আপনি ক্লাসগুলো করতে পারবেন। বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। আর এই কোর্সটা এমন ভাবে সাজানো হয়েছে, যারা বিজি লাইফের মানুষ তারাও করতে পারবেন, বাড়তি পরিশ্রম করতে হবে না। আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনি বাড়িতে থাকেন, গাড়িতে থাকেন, অফিসে থাকেন, জাস্ট ক্লাস টাইমে লিঙ্কে ক্লিক করে একটু জয়েন করবেন, আমার কথাগুলো শুনবেন, নিজে একটু প্র্যাকটিস করবেন, আপনি পারবেন। 2000 টাকা কোর্স ফি। যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট বা লাস্ট ডিজিটটা জানালে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে আপনাদেরকে যুক্ত করে নিব।
আগামীকাল থেকে একদম শুরু থেকে, আগামীকাল থেকে আর এই ফ্রি ক্লাস হবে না, একদম শুরু থেকেই আপনারা পেইড কোর্সের ক্লাসগুলো করতে পারবেন যারা করতে চান। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো শিখতে পারবো, যদি বিশ্বাস থাকে, ভরসা থাকে, আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন। যদি মনে করেন আমি এই ল্যাঙ্গুয়েজটা দ্রুত শিখতে চাই, একটা টিচার্স বা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে ডেভেলপ করতে চাই, এবং এই ল্যাঙ্গুয়েজটাকে আমি আমার অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, আর আমার নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, আপনি আসতে পারেন। এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। কারণ আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ ইফোর্ট দিয়ে পড়াই। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ, আই ক্যান অ্যাসিওর ইউ, ইনশাআল্লাহ। সো আপনি পারবেন। এবং যারা পেইড কোর্সে আসবেন, আমার লেখা এই বইয়ের পিডিএফ কপিটা আমি আপনাদেরকে প্রোভাইড করব, এটা আপনার কাছে রাখবেন, রেগুলার ওয়েতে ক্লাস করবেন। এছাড়া আপনি আমার এই বইটা যদি অফলাইন থেকে কিনতে চান, এটা আপনারা পারচেস করতে পারবেন। যদি মনে করেন আমার একটা হার্ড কপি বই দরকার, এটাও আমার নিজের হাতে লেখা, তো আমি নিজেই ক্লাস নিব, আমার নিজের হাতে লেখা বই আপনার কাছে থাকবে। যদি এটা থাকে, এটাতে সিকোয়েন্স মেনটেন করে এই যে আলোচনাগুলো করছি, এই যে আজকে প্রেপোজিশনের আলোচনা করছি, সবকিছু এই বইতে আছে। এই যে দেখেন, এটার হার্ড কপি যদি আপনি নেন, এটা বড় একটা 400 পেজের বই। তো এই বইটাতেও এই যে আজকে যে বিষয়গুলো পড়াচ্ছি, প্রেপোজিশন, দেখেন এই প্রেপোজিশনের চ্যাপ্টার গুলো কত সুন্দরভাবে এখানে দেওয়া আছে, হয়তো এটা ভালোভাবে দেখা যাচ্ছে না। এই যা যা পড়াচ্ছি না সবকিছু এইখানে যা আমি দেখাচ্ছি এই বইটাতে আছে। সো এটা আপনি অর্ডার করতে পারেন, এটা প্রায় 400 টাকা, এটা আলাদা করে কিনতে হবে। বাট আপনি যদি মনে করেন আমি পিডিএফ দেখে পড়তে পারবো, তাহলে এটা দরকার নেই, কারণ পিডিএফ তো আমি এই কোর্সের ভিতরে আপনাকে ফ্রিতেই দিচ্ছি, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং পিডিএফ। সো এটাও আপনারা পাবেন। এবং যারা পেইড কোর্সে আসবেন, আপনাকে একটা আইডি কার্ড দিব, আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট, এরকম একটা আইডি কার্ড আপনার থাকবে। আর একদম প্রফেশনাল ওয়েতে সবকিছু শিখতে পারবেন। প্রত্যেকটা স্টুডেন্টের অন টু অন প্রেজেন্টেশন বা স্পিকিং টেস্ট আমি নিয়ে থাকি, সেটাও আপনাদেরকে আমি দেখাইছিলাম। আর যারা ইন্ডিয়া থেকে আসেন, আমি আবারও বলছি, গুগল পে বা ফোন পে করে পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদের গুগল পে বা ফোন পে নাম্বারটা দিব। আমার দুইটা নাম্বার আমি দিয়ে রাখছি আপনাদের। মেইন নাম্বারটা হচ্ছে 0-997-356957, আর একটা হচ্ছে 0-938-689-196। প্রত্যেকটা স্টুডেন্টের আমি অন টু এভাবে স্পিকিং টেস্ট নিয়ে থাকি, যে আপনি কতটুকু ডেভেলপ করলেন বা ডেভেলপ করতে পারছেন কিনা, কোথায় প্রবলেম হচ্ছে, Thank you so much for ক্লাস this. নেওয়ার পরে আপনারা এটাও দিতে পারবেন। তো খুব ভালোভাবে ডেভেলপমেন্ট আপনি পাবেন, এতটুকু বলতে পারি। আপনার বিশ্বাস ভরসা না থাকলে আপনি ফ্রি ক্লাসগুলোই করে যান না। যদি আপনি বেটার কিছু না পান আপনার যে কোনো একটা পেইড কোর্সের থেকে, তখন আপনি বলবেন। আমি সেইভাবেই আমার ফুল এফোর্ট দিয়ে, ফুল পরিশ্রম করে আমি প্রত্যেকটা স্টুডেন্টকে পড়িয়ে থাকি বা শিখিয়ে থাকি। তো এখনো পর্যন্ত যদি কেউ ভর্তি হতে চান, আজকে রাতের ভিতরে কনফার্ম করবেন, অথবা আগামীকাল সন্ধ্যার ভিতরে আপনারা সেন্ড মানি করে জানালে আমি আপনাদেরকে পেইড কোর্সের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করে নিব। আগামীকাল থেকেই আপনারা শুরু থেকে ধারাবাহিকভাবে ক্লাসগুলো করতে পারবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা এখন করতে পারবেন, বাট তার আগে আমি একটু ওই রিডিংটা একটু পড়াবো আপনাদের, কারণ আমার আহ ওইটা না পড়ালে সময় চলে যাবে, আমার আর পরে পড়ানো হবে না। তো প্রত্যেকে একটু ওই জায়গাটায় মনোযোগ দিন, তারপর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি উত্তর দিব। আর যারা ভর্তি হতে চান, এই নাম্বারে সেন্ড মানি করে আপনারা জাস্ট এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে লাস্ট ডিজিট জানালে আমি অ্যাড করে নেব। আর এই পর্যন্ত যারা ভর্তি হয়েছেন সবাইকে আমি এন্ট্রি করে নিয়েছি। আগামীকাল থেকে আপনারা নতুন গ্রুপ পেয়ে যাবেন, প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখান থেকে লিংক নিয়ে সেখানে আপনারা নোটিশ পাবেন। আপনাদের কনভারসেশনের আলাদা গ্রুপ থাকবে, আপনাদের ফেসবুকের আলাদা একটা প্রাইভেট গ্রুপ থাকবে। একদম ওয়েল অর্গানাইজড ওয়েতে ডেভেলপ করতে পারবেন। সব থেকে বড় কথা হচ্ছে ধারাবাহিকতা। আপনি আমার কাছে না করেন, একটা বিষয় আপনি নিজে ভেবে দেখেন, যারা বিভিন্ন জায়গা থেকে করতে থাকেন বা দেখতে থাকেন, আপনি কন্টেন্টের উপর ডিপেন্ড করে কখনোই ল্যাঙ্গুয়েজ শিখতে পারবেন না। এটা হচ্ছে 1 নম্বর কথা। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে আপনাকে বুঝতে হবে আমি কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড, কোনটার পর কোনটা পড়লে আমি দ্রুত বা ডে বাই ডে ডেভেলপমেন্টটা পাবো। এইটা যে বুঝতে না পারে, আপনি আজকে আমার কাছে ক্লাস করছেন, কালকে হয়তো ইউটিউবে একটা ক্লাস দেখবেন, পরের দিন হয়তো ফেসবুক পেজে আপনার সামনে একটা ক্লাস ভেসে উঠবে, তারপরের দিন হয়তো আপনার এরকম আরেকটা লাইভ ক্লাস করার সুযোগ পাবেন অন্য জায়গায়। তো এই বিভিন্ন জায়গা থেকে করতে থাকলে আপনার দিন মাস বছর যেতে থাকবে, আপনাকেও শিখে যেতে হবে, শেষ নামাতে পারবেন না। আপনি শিখবেন, শিখতে থাকবেন, বাট নিজের ভিতরে অ্যাকচুয়াল কনফিডেন্টটা পাবেন না।
বাট একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে এগোলে আপনি নিজের ভিতরে একটা কনফিডেন্ট পাবেন, এই ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসেট বা সম্পদ হিসেবে নিতে পারবেন। এতটুকু আমি বলতে পারি। আর আমি কিভাবে পড়াই, কি পড়াই, এটা আমি আমার কোনো রংচটা বিজ্ঞাপন দিয়ে বলতে চাই না। এটা কিন্তু আমি আমার ক্লাসে আপনাদের সামনে প্রুভ করেছি, আপনাদেরকে দেখিয়েছি। এটাতে আপনারা যদি পজিটিভ ওয়েতে নিতে পারেন, যদি মনে হয় আমি বেটার কিছু পেয়েছি, আমি এখান থেকে পারবো শিখতে, অন্য যে কোনো কিছুর সাথে আপনি তুলনা করে দেখতে পারেন, যে কোনো কোর্সের সঙ্গে যদি বেটার কিছু পান আপনি ভর্তি হতে পারেন। এতটুকু আমি বলতে পারি। কারণ আমি কোথায় বিশ্বাসী না, আমি কাজে বিশ্বাস করি। আমি সেই যেগুলো আপনাদেরকে করে দেখাচ্ছি এখানে, আমি শুধু বিজ্ঞাপন দেইনি। আমি এই যে এখন বিজ্ঞাপনটা দিচ্ছি আপনাদের, এটা 1 ঘন্টা ক্লাস নেওয়ার পর আমি দিচ্ছি। কারণ এখানে কারা আছেন, এখানে তারাই আছেন যারা সত্যিকার অর্থে শিখতে চান, প্রকৃত অর্থে শিখতে চান। তো সত্যিকার অর্থে শেখার মন মানসিকতা যদি আপনার থাকে, আপনি তো সেই সময় দিচ্ছেন, তাহলে সঠিক ওয়েতে সঠিক জায়গায় দেন। এটা তো একটা ভাষা, এটা খাওয়ার জিনিস না যে খেলেন হজম হয়ে গেল টাকা খরচ করলেন। এটা পরা পোশাক না যে ছিঁড়ে গেল, একটা বিদ্যা, একটা নলেজ, একটা জ্ঞান। একবার শিখে নিতে পারলে সারা জীবন আপনার সঙ্গে থাকবে, আপনার গ্রেট অ্যাসেট হয়ে। নিজেকে একটা ওয়েল এনভায়রনমেন্টে আত্মবিশ্বাসের সাথে আপনি প্রেজেন্ট করতে পারবেন। সব থেকে বড় কথা হচ্ছে এটা। তো যারা এখনো পর্যন্ত আসতে চান তারা জানাবেন, এই নাম্বারে সেন্ড মানি করে আমি আপনাদের পেইড কোর্সে যুক্ত করে নিব। তো এখন যেটা আমি বলছিলাম সেটা আমি একটু দেখাই, সবাই একটু মনোযোগ দেন। দেখেন এই যে একটা গল্প, এইগুলো আমি আমার স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি 1 মাস 1.5 মাস পর। অর্থাৎ তাদের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসের জন্য মূলত এই গল্পগুলো আমি তাদেরকে পড়িয়ে থাকি বা প্র্যাকটিস করাই। এখানে রাজু এবং শোভন নামের 2জন বন্ধু, অর্থাৎ দেয়ার ফ্রেন্ডস, তাদের ভিতরে একটা কনভারসেশন হচ্ছে। এবং এই গল্পটা হচ্ছে একটা লাভ স্টোরি, একটা ভালোবাসার গল্প। আমরা অনেকেই প্যাসেজ পড়ি, বাট একটা প্যাসেজ শুধু পড়েই যাই, অ্যাকচুয়াল অর্থ, অ্যাকচুয়াল মিনিং আমরা অনেক সময় বুঝতে পারি না বা নিতে পারি না। তো এইটা যদি আপনি ভালোভাবে পড়েন, তাহলে আপনি সেই অর্থ বা মিনিংটা বুঝতে পারবেন। যেমন দেখেন, এটা পড়লে বেনিফিটটা কি, আপনার রিডিং এর স্কিলটা ডেভেলপড হয়, প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হয়, নতুন ভোকাবুলারি থাকলে তার ডেভেলপমেন্ট পাবেন। এবং সেন্টেন্সে আমরা অনেকেই সেন্টেন্স পড়ে টেন্স আইডেন্টিফাই করতে পারি না, টেন্স আইডেন্টিফাই করতে না পারলে একটা সেন্টেন্সের অ্যাকচুয়াল অর্থ বা মিনিং বোঝা যায় না। তো সেটা আপনারা বুঝতে পারবেন। তো এখানে কি বলছে দেখেন, রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস ফ্রম দেয়ার স্কুল লাইফ। রাজু এবং শোভন তাদের স্কুল জীবন থেকে খুবই ভালো বন্ধু। এখানে ভার্ব হচ্ছে আর, এছাড়া আর কোনো ভার্ব নেই। অর্থাৎ এটা বি ভার্বের একটা সেন্টেন্স। অনেকে অ্যাম ইজ আর দেখলেই মনে করে প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট না, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস না, প্রেজেন্ট ইনডিফিনিট, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবার বলছেন নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টর। এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন জায়গায়। টুডে, আজ, দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। আজ তারা 3 বছর পর একে অন্যের সাথে দেখা করে। আজ তারা 3 বছর পর একে অন্যের সাথে দেখা করে। ইস আদার একটা রেসিপ্রোকাল প্রোনাউন, টুডে এটা একটা অ্যাডভার্ব, দেটা সাবজেক্ট, মিটটা মেইন ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড। একটু ওয়েট করেন, এটা খুব বেশি বড় না, এটা শেষ করে আমি আপনাদের সাথে কথা বলছি। কি বলছে এখানে দেখেন, বোঝার চেষ্টা করেন যে দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড। আফটার সো মেনি টক্স, রাজু সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস। অর্থাৎ এতটুকু কিন্তু একটা ফ্রেজ, এটা জাস্ট একটা প্রেপোজিশনাল ফ্রেজ। অনেক কথা বলার পর রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল, হাউ ইজ রূপা? রূপা কেমন আছে? শোভন সেইড উইথ আ শাই। শোভন একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো হাউ শি ইজ নাও। আমি জানি না। শাই মানে কি? দীর্ঘ নিঃশ্বাস নাও। আমি জানি না সে কেমন আছে। আই উইশ শি মে স্টে বেটার দেন আই, এটা একটা অপটাটিভ সেন্টেন্স। অর্থাৎ আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। দেখেন গল্পটা শুনেন, আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, এরপর বলছে কি, হোয়াট আর ইউ সেইং? ডিডেন্ট ইউ ম্যারি হার, এটা ইউ ডিডেন্ট হবে না, এটা ডিডেন্ট হবে। হোয়াট আর ইউ সেইং এটা কোন টেন্স, আর এই যে ডিডেন্ট ইউ ম্যারি এটা কোন টেন্স বলেন তো? দেখেন
হোয়াট আর ইউ সেইং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলাটা কি তাহলে? তুমি কি বলছো? ডিডেন্ট ইউ ম্যারি হার, অর্থাৎ তুমি তাকে বিয়ে করনি। বাংলাটা কি? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। তুমি তাকে বিয়ে করনি। বলছে আই অলওয়েজ লাইক টু ম্যারি হার। লাইক মানে আমরা জানি চাওয়া, কিন্তু লাইকের মানে কিন্তু, সরি, আমরা জানি পছন্দ করা, কিন্তু লাইকের মানে শুধু পছন্দ করা না, লাইকের মানে চাওয়াও হয়। আই অলওয়েজ লাইক টু ম্যারি হার, আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম। বাট ফাইনালি শি ডিডেন্ট ম্যারি মি, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। হোপ মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, ওয়ান্ট মানে চাওয়া, উড লাইক টু মানে চাওয়া, এই লাইক মানেও চাওয়া। চাওয়া অর্থে অনেকগুলো ভার্বের ব্যবহার হয়। বাট ফাইনালি সে ডিডেন্ট ম্যারি মি, কিন্তু অবশেষে সে আমাকে বিয়ে করেনি। আচ্ছা বলেন তো, আমি যদি বলি সে আমাকে বিয়ে করেছিল, তাহলে আমার ইংলিশটা কি হতো? কে বলতে পারবে? সে আমাকে বিয়ে করেছিল, তাহলে কি হবে আমার ইংলিশটা? এনিওয়ান ক্যান সে দ্যাট? বলেন, আনমিউট করে কথা বলেন। সে আমাকে বিয়ে করেছিল, কি বল? He was. মানে এটা কি, মানে আপনারা, আমাদের বাংলাদেশি স্টুডেন্টসরা কত দুর্বল এই ইংলিশে, ওরা নিজেরাও জানে না। মানে মনে করে কি পাস্ট টেন্স মানেই এই ডিড বা ওয়াজ এর ব্যবহার করতে হয়। না, পাস্ট টেন্স মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মেইন ভার্বের পাস্ট ফর্ম। এই ওয়াজ ম্যারিড, ডিড ম্যারিড, এইসব না। কি জানেন? মেইন ভার্বের পাস্ট ফর্ম মানে কি? কেন ভার্বটা কি? ম্যারি মানে বিয়ে করা। তাহলে সে বিয়ে করেছিল, হি অথবা শি ম্যারিড মি। ম্যারিড মি, ওয়াজ বা ডিড না। সে আমাকে বিয়ে করেছিল, কি হবে বলেন? শি ম্যারিড মি। এগুলো একটু বোঝেন, শিখতে হয়। বলছে আই ক্যান নট বিলিভ, আমি বিশ্বাস করতে পারছি না। মডালের সেন্টেন্স। শি সেইড মি সেভারাল টাইমস। সে মানে বলে, পাস্ট ফ্রম সেইড। সে আমাকে অনেকবার বলেছিল। শি লাভস ইউ মোর দ্যান এনিওন ইন দ্য ওয়ার্ল্ড। দেখেন এই লাভের সাথে একটা এস আছে কেন? এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে বেশি ভালোবাসে। She also said me this talks 1,000 times. সে কথা 1,000 বার বলেছিল। It seems to me, এটা আমার কাছে মনে হয়, she said these talks without knowing what love is, or she lied. সে কথা বলেছিল না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। লাই থেকে লাইট, পাস্ট টেন্স। অথবা সে মিথ্যা বলেছিল। Her innocent looking face is still floating in front of my eyes. ইজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, স্টিলটা একটা অ্যাডভার্ব, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। বাংলা কি? তার যে নিরীহ চেহারাটা এখনো আমার চোখের সামনে ভাসছে। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই। তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। মে লাই পজিবিলিটি অর্থে। শোভন সেই আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। বোঝেন, বাংলা বোঝেন, বিলিভের সাথে ইডি, পাস্ট ইনডিফিনিট টেন্স। আমি তাকে বিশ্বাস করেছিলাম। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ড্রিম থেকে ড্রিমড। বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। দেখেন এই ড্রিমড, এটা কিন্তু আমার ভার্ব, বোঝেন, বাংলা বোঝেন। বাট মাই ড্রিমস, এটা কিন্তু নাউন। ডিডেন্ট কাম ট্রু মানে কি? কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। তাহলে বলেন তো, আমি যদি বলি আমার স্বপ্ন সত্য হয়েছিল, তাহলে ইংলিশটা কি হতো? আমি যদি বলতাম আমার স্বপ্ন সত্য হয়েছিল, কি হতো? বলেন। থ্যাংক ইউ, একদম বলতে পারছেন। তাহলে আমার এখানে অ্যাফার্মেটিভ মানে কি? ভার্বের পাস্ট ফর্ম। মাই ড্রিমস, হ্যাঁ, এখানে কি হবে? কামের পাস্ট ফর্ম কি? কেম ট্রু। তাহলে আমার স্বপ্ন সত্য হয়নি, ডিড নট কাম ট্রু। তাহলে এই ভি টু, কামের পাস্ট ফর্ম কেম, এগুলো বুঝতে হবে। রাজু সেইড ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট। প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাব্লিউ বেস ওয়ার্ড যুক্ত সেন্টেন্স। ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, অর্থাৎ সে কেন এমনটা করলো। বলছে আই ডোন্ট নো হয়। রাজু সেইড ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়?
Shobhan said she married the only son of the richest man of our village. His name is Robbie. You know him. অর্থাৎ সে আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলে রবিকে বিয়ে করেছিল। মানে একমাত্র ধনী লোকের ছেলেকে বিয়ে করেছিল, তার নাম রবি, তুমি তাকে চেনো। কে বলছে? শোভন রাজুকে বলছে। এইবার বলছে, ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার। পাস্ট ইনডিফিনিট টেন্সের একটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, ডাব্লিউএইচ ওয়ার্ড প্লাস। বাংলা কি? কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? বাংলা বোঝেন? আমরা পড়ি শুধু, বাংলা করতে পারি না। কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না? বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল। কোন টেন্স? ওয়াজ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল। আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, অতীতে হচ্ছিল বা চলছিল। সাডেনলি, হঠাৎ করে, এটা কি একটা অ্যাডভার্ব। শি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন। এই যে টকিং, এটা কি জানেন? এটা দেখলে অনেকেই মনে করবে ভার্ব বা কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না, এটা একটা স্থির অবস্থা প্রকাশ করছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সরি পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এই টকিংটা এখানে নাউনের কাজ করতেছে। অর্থাৎ এই জিনিসটা বোঝেন, হি রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, অর্থাৎ সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। এই রিডিউসটা এখানে মেইন ভার্ব, পাস্ট টেন্স। এই টকিংটা জাস্ট একটা নাউন, বাংলা অর্থ কথা বলা। জেরান্ড, এটাকে বলা কি? জেরান্ড, নন ফাইনাইট ভার্ব। জেরান্ড অ্যাজ এ পার্ট অফ স্পিচ, এটা একটা নাউন। সে অলসো রিডিউসড মিটিং মি, বাংলা অর্থ সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। আই ডাউটেড সামথিং রং অ্যান্ড আই আস্কড হার, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, হোয়াটস রং উইথ ইউ, তোমার কি সমস্যা হচ্ছে? শি সেড এভরিথিং ইজ অল রাইট। কিপিং হ্যান্ড অন শোভন শোল্ডার, শোভনের কাঁধে হাত রেখে রাজু লুকড অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস, রাজু চোখে পানি নিয়ে বলল, বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জড, কিন্তু সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক আর চেঞ্জেস ইজিলি, এটা খুবই যন্ত্রণাদায়ক ছিল তার এই পরিবর্তনটা মেনে নেওয়া সহজে। শোভন ওয়াজ ওয়েপিং, শোভন কাঁদতেছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, কনসোল মানে সান্ত্বনা দেওয়া, মানে কি? রাজু শোভনকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন। এবার কি বলছে দেখেন, বোঝার চেষ্টা করেন। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার মতো। শোভন said with tears on his eyes, শোভন তার চোখে পানি নিয়ে বলল, I was waiting for getting her back as like as she was in earlier days. কোন টেন্স বলতে পারেন? পাস্ট কন্টিনিউয়াস। দেখেন, এ তো আমি পড়তেছি, এটা কিন্তু আমার স্টুডেন্টসদেরকে প্র্যাকটিস করে, আমি ওরা পড়লে অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা আসে। পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ আমি তার ফিরে আসার প্রতীক্ষা করছিলাম, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। বলছে ডিড শি কাম ব্যাক নো মোর, সে কি কখনোই ফিরে আসেনি? বাংলা কি? সে কি কখনোই ফিরে আসেনি? বলছে শি কেম ব্যাক অন ডে, অর্থাৎ পাস্ট টেন্স। কোশ্চেন করতে গেলে ডিড এর ব্যবহার মেইন ভার্বটা প্রেজেন্ট ফর্মে চলে আসে, যখন অ্যাফার্মেটিভ হয় মেইন ভার্বের পাস্ট ফর্ম। বলছে শি কেম ব্যাক অন ডে, সে একদিন এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, আমার বডিতে টাচ করে সে আমার পাশে বসেছিল। আই লস্ট মাই সেলফ ইন জয়, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। রেসিপ্রোকাল, সরি এটা রেসিপ্রোকাল না, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, মাইসেলফ, অর্থাৎ আমি নিজেকে নিজে হারিয়ে ফেলেছিলাম। I got the most precious things in the world. I felt like that I got my lost dream. দেখেন এগুলো সব পাস্ট টেন্স। কি বলছে? আমি পৃথিবীর সবচেয়ে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম, আমি এমনটা অনুভব করেছিলাম। বাংলা বুঝতেছেন? এফ ডাবল এল, ফিলের পাস্ট ফর্ম ফেল্ট। এই ওয়াজ ডিড না, কিন্তু মেইন ভার্বের পাস্ট ফর্ম। আমি এমনটা অনুভব করেছিলাম যে আই গট মাই লস্ট ড্রিম, আমি আমার হারানো স্বপ্নটা ফিরে পেয়েছি। বলছে হোয়াট ডিড শি সে লাইক দ্যাট, সরি হোয়াট ডিড শি সে, সে কি বলেছিল? শি সেইড অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভ বাট মে নট বি ম্যারিড। দেখেন, সে বলেছিল তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে কিন্তু বিয়ে করা যেতে পারে না। এই যে স্ট্রাকচার, মেই বি প্লাস ভি থ্রি,
এটা কিসের জানেন? এটা হচ্ছে মডেলের প্যাসিভ। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, বি প্লাস ভি3। মডেলের প্যাসিভ। অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি। ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওন, ক্যান নট বি প্লাস ভি3। সাবজেক্ট কি? লাভ, অর্থাৎ নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। এই জন্য প্যাসিভ ভয়েস, এটা মডেলের প্যাসিভ। মানে ভালোবাসা খাওয়া যেতে পারে না, ভালোবাসা পড়া যেতে পারে না। আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি। আমি একটা গরিব পরিবার থেকে বেড়ে উঠেছি। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস প্রভার্টি ইজ। আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস হয় আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান। এ কারণেই আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। ওয়াই, হোয়াট ডিড ইউ সে টু হার? এটা রাজু শোভনকে বলছে যে তুমি তাকে কি বলেছিলে। হোয়াট ডিড ইউ সে, পাস্ট ইনডিফিনিট টেন্সের কোশ্চেন। বলছে আই হ্যাড মেনি থিংস টু সে হার। আমার তাকে বলার অনেক কিছু ছিল। হ্যাড মানে কি? আমার ছিল। বাট আই কুডেন্ট সে হার এনিথিং। কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। বাংলা বুঝতেছেন? আমরা পড়তে পারি বাট অ্যাকচুয়াল বাংলাটা বলতে পারি না। টিয়ার্স ট্রিকলড ফ্রম মাই আইজ। আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। ওয়াই ডিড শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ? তোমার সাথে ভালোবাসার আগে কেন সে এই বিষয়গুলো ভাবেনি? সে নিউ, সে জানতো। নো এর পাস্ট ফর্ম কি? নিউ। সে জানতো ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয় বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ। সে জানতো যে তুমি একটা বেকার ছেলে। আফটার হ্যাভিং আ রিলেশনশিপ ফর 5 ইয়ার্স শি ক্যান নট সে লাইক দ্যাট। 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর, হ্যাভিং মানে থাকা, থাকার পর সে এমনটা বলতে পারে না। বলছে আই সেড টু হার নাথিং। শোভন বলছে আমার তাকে কিছুই বলার ছিল না। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাচ। আমি অনেক কেঁদেছিলাম। বাট সেইড নাথিং টু এনিওয়ান। কিন্তু কাউকে কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি। বলছে হাউ ডু ইউ নো দ্যাট? বলছে সে চিটেড ইউ। সে তোমার সাথে প্রতারণা করেছে। আর চিট নেভার বি হ্যাপি। একজন প্রতারক কখনো সুখী হয় না। শি ক্যান বি এসকেপ ফ্রম আ ম্যান বাট গড মাস্ট পানিশ হার। মডেলের সেন্টেন্স। এসকেপ মানে সে সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, বাট সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবেন। বলছে আই নেভার কার্স হার। আমি তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি। আমি সর্বদা প্রার্থনা করি সে সুখে থাকুক। বলছে ডিডেন্ট ইউ ম্যারি? তুমি বিয়ে করোনি? নো, আই স্টিল ম্যারিড নো ওয়ান। মাই প্যারেন্টস আর লুকিং ফর আ ব্রাইড ফর মি। আমার পিতামাতা আমার জন্য মেয়ে খুঁজছে, বউ খুঁজছে। বলছে আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন। বলছে ইয়েস আই শুড, বাট I have lost my belief in girl. দেখেন হ্যাভ লস্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স, তাই না? বাংলা কি তাহলে? আমি মেয়েদের প্রতি বিশ্বাস হারিয়েছি। এবার বলছে শোভন, বলছে অল গার্লস আর নট লাইক হার। সব মেয়ে তার মতো নয়। স্টিল দেয়ার ইজ সামন ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ। পৃথিবীতে এমনও কেউ কেউ আছে যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। বলছে ইয়েস আই বিলিভ দ্যাট। আমি বিশ্বাস করি এটা। হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি? বলছে ইয়েস আই ডিড। শোভন সেইড, ও সরি, তাহলে এগুলো রাজু বলছে। শোভন সেইড সে সামথিং অ্যাবাউট হার। অর্থাৎ ওই রাজু বিয়ে করছে, তার ওয়াইফ সম্পর্কে জানতে চাচ্ছে। বলছে শি ইজ ভেরি সিম্পল গার্ল বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস। কিন্তু তার সরলতা তাকে গর্জিয়াস করে তোলে, তাকে সুন্দর করে তোলে। বলছে হাউ ডাজ শি লুক অ্যাট? সে দেখতে কেমন? বলছে নট সো মাচ বিউটিফুল বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড। খুব সুন্দর নয়, কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে। বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস। মুখের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ, তাই না? ইয়েস ইউ আর রাইট। হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তার সুন্দর মন পৃথিবীর যে কারো চেয়ে আমাকে বেশি ভালোবাসে। এখানে সাবজেক্টে কিন্তু মাইন্ড থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের সাথে এস, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বলছে ইউ আর আ ভেরি গুড পার্সন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ। রাজু বলছে অ্যাজ আ পার্সন ইউ আর বেটার দ্যান আই। আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই। আমি মনে করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। বলছে প্রে লাইক দ্যাট। তেমনটা প্রার্থনা করো। আই হোপ ইউর প্রেয়ার উইল বি গ্রান্টেড। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং। রাজুর মোবাইলটা বাজতেছিল। লুকিং অ্যাট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু বলল আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড। আমার এখন যেতে হবে বন্ধু। সেমি মডেলের সেন্টেন্স, হ্যাভ টু প্লাস বিয়ন। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি। আমার ওয়াইফ আমার জন্য অপেক্ষা করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অপেক্ষা করছে। শোভন সেইড উইথ এ স্মাইল অন হিজ ফেস। শোভন তার মুখে একটা হাসি নিয়ে বলল
ওকে গো। আচ্ছা যাও। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ। জীবনের প্রতিটি ধাপে আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ। রাজু উঠে দাঁড়ালো। স্ট্যান্ড থেকে স্টুড পাস্ট টেন্স অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম। এবং তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন। শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যেতে পারে। দ্যাট ইজ দ্য স্টোরি। তো যাই হোক, আমি যেটা মেইনলি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা প্যাসিভ পড়ি, বাট টেন্সটা কি, মডালটা কি, না প্যাসিভ, এগুলো বুঝি না, এগুলো ধরতে পারি না, অ্যাকচুয়াল মিনিং আমরা বলতে পারি না। এইটা বলা শিখতে হবে। এই ধরনের প্যাসেজ একটা না, তিনটা চারটা পাঁচটা, আমি খুব বেশিও কিন্তু করতে বলি না। অ্যাটলিস্ট পাঁচটা প্যাসেজ আপনি অ্যানালাইসিস করেন, দেখবেন এই রিডিংটা আপনার অনেক ক্লিয়ার হয়ে গেছে। আর এগুলো ক্লিয়ার করতে পারলে নিজের ভিতরে একটা অ্যাকচুয়াল কনফিডেন্ট পাওয়া যায় যে আই নো অ্যাবাউট দিস ল্যাঙ্গুয়েজ। গল্পটা ভালো লাগছে? যারা শুনছেন বুঝতে পারছেন? সেন্টেন্স গুলোর অর্থ বুঝতে পারছেন যা যা বললাম? একদম সুন্দর লাগু পড়তে পারে। হ্যাঁ। Yes, sir. Yes, sir. Very satisfied. রাইট। ল্যাঙ্গুয়েজটা শিখবেন, প্র্যাকটিক্যালি শিখবেন, আনন্দের সাথে শিখবেন, প্লেজারের সাথে শিখবেন, কনফিডেন্টের সাথে শিখবেন। আপনার কষ্ট কেন হবে, কঠিন কেন মনে হবে? আমি সেভাবেই প্রত্যেকটা স্টুডেন্টকে শিখিয়ে থাকি। তো আবারও বলছি, যারা পেইড কোর্সে আসবেন এই নাম্বারে সেন্ড মানি করে জানায়েন। 3 মাসের কোর্স, 2000 টাকা কোর্স ফি, শনি সোম বুধ শুক্র সপ্তাহে 4 দিন ক্লাস। আগামীকাল থেকেই শুরু হবে। একদম শুরু থেকে বেসিক থেকে ক্লাসগুলো করতে পারবেন। কারো কোনো কোশ্চেন বা প্রশ্ন থাকলে এই নাম্বারে জানাবেন, আর এই নাম্বারে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, নক দিলে বা লাস্ট ডিজিট জানালে আমি পেইড কোর্সে প্রাইভেট বাসে অ্যাড করে নিব। আর এই ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আমি দ্রুত পাঠিয়ে দিব। ভালো থাকেন সবাই। দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা থাকলো।